এই মানসিক স্বাস্থ্যের সাপোর্টটা দেওয়া যায় কিনা। তার আগে সাজেদা ফাউন্ডেশন আপনারা জানেন যে আসলে ওই ব্র্যাক, সাজেদা ফাউন্ডেশন এবং কানপেতের মিলে একটা অনলাইন ফ্রি প্ল্যাটফর্ম তৈরি করেছিল মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, যেটা কন্টিনিউ করছে। কিন্তু তার এর বাইরে গিয়ে আসলে সাজেদা ফাউন্ডেশনের কর্মীর জন্য কিভাবে এটা এটা এই সার্ভিসটা প্রোভাইড করা যায় ওইটা আমরা ইনশিওর করার চেষ্টা করছি। আর ওভারঅল আমরা যেটা মানে সেন্সিটাইজ করা, যে আমরা সবাই একসাথে মিলে এই মহামারীটাকে মোকাবেলা করব, এবং যেটা আমরা বলি লাইফ ভার্সেস লাইভলিহুড, এই ডিবেটের মধ্যে না যে হ্যাঁ আমরা বুঝতে পারছি দুইটাই আসলে ইম্পর্টেন্ট, কিন্তু দুইটাকে ব্যালেন্স করে আমরা কিভাবে চলতে পারি। সো ওই কাজটা আমরা খুবই মানে কনসিয়াসলি করার চেষ্টা করছি, এবং আমরা সিনিয়র ম্যানেজমেন্ট থেকে অলমোস্ট এভরি ডে আমরা বিভিন্ন টিয়ারে এই জুম বলেন বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সবার সাথে এঙ্গেজ করার চেষ্টা করছি, এবং সবাইকে একটা জাস্ট সাহস দেওয়ার চেষ্টা করছি যে আমরা একজন একজনের জন্য আছি, এবং আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এই সময় আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এর থেকে মানে বিয়ন্ড দিস নাথিং ম্যাটার্স মোর এট দিস পয়েন্ট। এবং আমি আমার দিক থেকে যদি বলি যে এখন যেটা কিন্তু এটা সত্যি যে মার্চ মাসে বা এপ্রিল মাসে আমি যেই টোনে কথা বলতাম আমার কর্মীদের সাথে, সেই টোনটা একটু চেঞ্জ করতে হয়েছে আমার এই সেপ্টেম্বর মাসে এসে। সেইটা আবার আমাকে একটু ভীত করে, কারণ এপ্রিল মাসে বলতে হতো যে আপনারা ভয় পেন না, আমরা আছি, আমরা একসাথে এটা মোকাবেলা করব, এবং বিভিন্ন স্টেজেস অফ আওয়ার ইন্টারভেনশন যেটা আমরা বলার চেষ্টা করতাম, এবং তখন মানুষের মধ্যে একটা স্টিগমা কাজ করছিল, তখন একটা ভীতি কাজ করছিল, মানুষ হাসপাতালে দৌড়ে সিটি মানে পাচ্ছে না এরকম। কিন্তু এখন আবার সেপ্টেম্বর মাসে এসে আমার মানে কথা বলার ভাষাটা বা টোনটা চেঞ্জ করতে হচ্ছে। প্রথমে বলতে হচ্ছে যে প্লিজ আপনারা একটু ভয় পান, বিকজ আপনারা একদম মনে করছেন যে আমাদের মহামারীটা শেষ হয়ে গেছে। মহামারীটা মানে মানে উই আর নোওয়্যার ক্লোজ, মানে আরো 1 বছর বা 1.5 বছর ভ্যাকসিন আসলেও আমাদের এটার মধ্যে থাকতে হবে। সো প্লিজ মানে আপনাদের প্রিভেন্টিভ সাইট যেটা আমরা বলে আসছি আপনাদেরকে ট্রেনিং এর মাধ্যমে, ডিফারেন্ট ভাবে আমরা এটা এনগেজ করছি এই মেসেজেস গুলো দেওয়ার জন্য। তো ওই টোনটা আমার বদলাতে হচ্ছে, বলতে হচ্ছে যে আসলে আমরা এখনো এটার মধ্যে দিয়ে যাচ্ছি। সো আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট অ্যাজ মানে এখানে লিডারশিপের আমি মনে করি যে কর্ম পরিবেশ এবং মানসিক স্বাস্থ্য এবং এইটার এই সেন্সিটিভ হওয়া খুব প্রয়োজন আমি মনে করি, এবং লিডারশিপের এখানে একটা বড় রোল আছে, এবং লিডারশিপ যদি দেখাতে পারে যে 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 আই এম সেন্সিটিভ টুয়ার্ডস দিস ইস্যু এন্ড আই আন্ডারস্ট্যান্ড যে তুমি এইটার মধ্যে দিয়ে যাচ্ছ, আই থিঙ্ক ওই ওই গলার স্বরটা মানে লিডারশিপের ওই ভাষাটা ম্যাটার্স আ লট। মানে আমি যখনই এঙ্গেজ করি উইথ আওয়ার ফিল্ড স্টাফ মানে কিছুই বলি না, মানে আসলে ওইরকম কিছুই দেই না বা অন্য কোনো কিছুই প্রমিস করি না, বলি যে আজকে আমি এটা বলতে পারছি, নেক্সট 1 মাস পরে এটা বলতে পারবো কিনা আমি জানি না, because the future is so uncertain, but still the transparency and the thought that the leadership is with you, I think it matters a lot. আমি এখানেই বলি এতটুকু, তারপরে প্রশ্ন নিই। আপনার কাছে আবারও আসবো, বাট যেটা বুঝলাম যে আপনার কথার মধ্যে যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ সাজেদা ফাউন্ডেশন নিয়েছে এবং বিভিন্ন ভাবে হোলিস্টিকলি এটার বিভিন্ন অ্যাসপেক্ট গুলোকে ইনকর্পোরেট করছে, এবং আপনি যেটা বলেছেন যে অ্যাপ্রোচটা সেন্সিটিভ থাকা, এমপ্যাথি দেওয়ার যে অ্যাপ্রোচটা মেইন মোডালিটি ওইটা যে আছে, এটা অনেক বড় একটা ব্যাপার যেটা অর্গানাইজেশনে আসলে কর্মীদের ওভারঅল যেই কর্মীদের যে ওয়ার্ক পারফরমেন্স বা তাদের কাজ করার যে আগ্রহ, মোটিভেশন, এই সবকিছুর পিছনে এগুলো অনেক বেশি বড় ভূমিকা পালন করে। তো আপনার কাছে আমরা আবারও আসবো, বাট এই পর্যায়ে আমি একটু মেহতাব ম্যামের কাছেই জানতে চাইবো যে
বিশেষ করে আমাদের আজকের ডিসকাশনটা আসলে একটু কিছুটা হেলথ সেক্টরটাকে আমরা ফোকাস করব, কিন্তু আমরা জানি যে আসলে টপিকটা সকল কর্মক্ষেত্রেই প্রযোজ্য। তো সেজন্য আমার মনে হয় যে সবাই কিছুটা উপকৃত হবেন। তো মেহতাব ম্যামের কাছে আমি জানতে চাইবো যে এই যে করোনার সময়ে আসলে আমাদের যে হেলথ কেয়ার যে প্রফেশনালসরা যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন তারা অনেকটাই এক্সপোজড এবং স্বাস্থ্য ঝুঁকিতেও আছেন, এবং তাদের কাজের পরিমাণগুলোও অনেক বেশি বেড়ে গিয়েছে, মাল্টিপল ফ্যাক্টরস আছে। তো এখানে আসলে তারাই তো বলেছেন যে সহমর্মিতাটা জরুরি। তো এইটার প্রকাশটা, ব্যবহারটা এখানে কিভাবে হতে পারে, এবং যদি এই সহমর্মিতার চর্চাটা আমরা আসলে করতেও পারি, সেটা আসলে তাদের ওভারঅল মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য কতখানি হেল্পফুল হবে? এটা কি সিগনিফিক্যান্ট, কোন জায়গাটাতে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করবে বলে ম্যাম আপনি মনে করেন, যদি একটু বলেন। ধন্যবাদ রুবিনা। আসলে আমরা আমরা তো সহমর্মিতা শব্দটা বলছি, আমার মনে হয় এটার উপরে একটু ফোকাস করি আগে, তারপরে হেলথ সেক্টরে যারা কাজ করছেন, ফ্রন্ট লাইনার্স যারা রয়েছেন, তাদের প্রতি ভীষণ শ্রদ্ধা জানিয়ে বলছি। তো যেটা হচ্ছে যে আমরা সহমর্মী হওয়ার জন্য বলছি এবং সহমর্মিতা চাইছিও, যেটা তোমাদের আমি কালকে রাতে তোমার সাথে কথা বলছিলাম যে তোমরা একটা সার্ভেও করেছো, সো খুব সুন্দরভাবে এই টপিকগুলোকে তোমরা সিলেক্ট করেছো। তো যেটা হচ্ছে যে আমরা চাইছি সহমর্মিতা, শুধু হেলথ সেক্টরে যারা কাজ করছে তারা না, আমরা সবাই সহমর্মিতা চাই এবং সহমর্মী হতেও বলি সবাইকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমরা সহমর্মী হতে পারি না, সেই জায়গাটাতে বোধহয় একটু ফোকাস করা দরকার। তো আমি আমার যে প্রফেশন, আমার যে এক্সপিরিয়েন্স এবং আমার যেটুকু পড়াশোনা আছে সেখান থেকে যেটা জানি, যে আমাদের সহমর্মিতা আসা দরকার, সেটা জেনেও আমরা সহমর্মী অনেক সময় হতে পারছি না। আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে শুনি যে তারাও কিন্তু চাইছে সহমর্মিতা, তারাও কিন্তু নিজেরাও সহমর্মী হতে চায় অন্যের প্রতি, বাট সামহাউ ওরা পারছে না। তো এই জায়গাটা আসলে আমি বলবো যে একেবারে আমাদের গোড়ার মধ্যে রয়েছে, যে আমাদের যে প্যারেন্টিং স্টাইলটা, যেভাবে আমরা বড় হচ্ছি, এটা তো হঠাৎ করে সহমর্মী হতে কাউকে শেখানো যায় না। উই ক্যান টেল পিপল যে তোমার সহমর্মী হও বলতে পারি, রিপিটেডলি বলতে পারি, তোমরা শ্রদ্ধা করো মানুষকে, মানুষের জায়গায়। সহমর্মিতা মানে কি, যে তুমি নিজেকে অন্যের জায়গায় বসিয়ে ওর কষ্টটা বোঝার চেষ্টা করো, অর্থাৎ যেটা ইমোশনাল এমপ্যাথি। আরেকটা হচ্ছে কগনিটিভ এমপ্যাথি, অর্থাৎ দূর থেকে হলেও তুমি তার কষ্টটা বোঝার চেষ্টা করো, আর তোমার মানে র্যাশনালিটি দিয়ে তুমি বোঝো এই মানুষটা কষ্ট পাচ্ছে। কিন্তু যেটা মানে কম্প্যাশনের জায়গাতে, যখন সহমর্মী হওয়ার পরে, কগনিটিভলি বোঝার পরে আমি যখন ওকে সাহায্য করার জন্য হাতটা বাড়াচ্ছি, বা যেটা ফিজা খুব সুন্দর করে বললো যে ইয়োর টোন অফ ভয়েস, ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে মানুষের সাথে কথা বলছি, আমার টোনটা কি বলছি যে আমি সহমর্মী, একটা সহমর্মিতা নিয়ে আমার টোনটা সেটা বলছি যে আমি সহমর্মী হচ্ছি, বা আমার মুখের এক্সপ্রেশন কি সেটা হচ্ছে, নাকি আমি শুধুই মুখের বলার জন্য বলছি যে হ্যাঁ আমার তোমার জন্য খুব খারাপ লাগছে, যেটা হয়তোবা ঠিক আন্তরিক হচ্ছে না। যেটা আমরা কাউন্সিলিং প্র্যাকটিসেও ভীষণ ব্যবহার করি, যে আমাকে ভীষণ আন্তরিক হতে হবে, আমাকে ক্লায়েন্টের জায়গায় বসে ঠিক ও যেভাবে অনুভব করছে সেভাবে অনুভব করে আমাকে কম্প্যাশনেটলি ওর সঙ্গে ডিল করতে হবে, অর্থাৎ ওর সাথে কানেক্ট করতে হবে। তো যেটা হয় যে আমরা পারি না, যে সেই কারণটাই কিন্তু নিহিত রয়েছে আমার ব্যক্তিত্বের গঠনের উপরে। যেটা হয় যে আমরা অনেক সময় ছোটবেলাতে, যে অনেক সময় না, আমি বলবো যে সব সময় ছোটবেলাতে যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে, যেটা আমি একটু ছোট্ট করে বলতে চাই, যে সায়েন্টিফিক্যালি যেটা আজকাল ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে, যে তোমার বাচ্চার সাথে তুমি রাইট ব্রেন টু রাইট ব্রেন কমিউনিকেট করো, অর্থাৎ তোমার বাচ্চার কিন্তু শুধুমাত্র সে একটা ইমোশনাল বিইং, ওর কিন্তু লজিক নাই। হ্যাঁ, ছোট বাচ্চাদের কিন্তু লজিক কাজ করে না, ও হচ্ছে একটা বান্ডেল অফ ইমোশনস, ওর মধ্যে শুধু আবেগ কাজ করছে। তো যে কেয়ার গিভার থাকে, যে ওর অ্যাটাচমেন্ট ফিগার থাকে, তাকে কিন্তু ওর সাথে ওইভাবে কানেক্ট করতে হয়, যে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, বিকজ আ স্মল চাইল্ড ক্যানট এক্সপ্রেস, ও বলতে পারে না কিন্তু যে আমার এখন খিদে পেয়েছে, আমার এখন ঘুম পেয়েছে, আমার এখন পেট ব্যথা করছে, কিছু বলতে পারছে না। কেয়ার গিভারকে কিন্তু তার প্রতি সহমর্মী হয়ে বুঝতে হবে যে ও মাই চাইল্ড নিডস টু স্লিপ নাও, কিন্তু ও তো কাঁদছে, ওর একটাই ভাষা, দের ইজ অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। কাজে ওই যে ছোট্টবেলাতে আমি তার প্রতি সহমর্মী যখন হচ্ছি অ্যাজ এ কেয়ার গিভার, তখন কিন্তু আমি ওর মনটা বুঝতে পেরে ওইভাবে ওকে অ্যাটেন্ড করছি, ওর চাহিদাটা পূরণ করছি।
তো সেই যে আমার ছোট্টবেলা থেকে যখন চাহিদাগুলো পূরণ হচ্ছে, আমার কেয়ার গিভাররা, আমি যে বড় হচ্ছি, তারা যখন আমার চাহিদাগুলো, বিশেষ করে আমার মানসিক চাহিদা, আমার শারীরিক চাহিদা দুটোকেই যখন তারা বুঝে বুঝে, আমি বলতে না পারলেও, আমি কিন্তু পুরো ভাষা এলেও কিন্তু অনেকদিন সময় লাগছে আমাকে নিজের নিজের চাহিদাটা নিজে বুঝে সেটাকে অন্যকে কমিউনিকেট করতেও কিন্তু আমার সময় লাগে। তা আমি এই যে বড় হচ্ছে একটা সন্তান, একটা বাচ্চা, কতটা সে আশপাশ থেকে আন্ডারস্ট্যান্ডিং পেলো, সহমর্মিতা পেলো এবং তার চাহিদাগুলো পূরণ করা হলো, সেটাই কিন্তু তার ব্যক্তিত্বের একটা স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। যেহেতু তার স্ট্রাকচারের মধ্যে, কাঠামোর মধ্যে যেহেতু সেটা চলে গেছে, বাচ্চাটা খুব সিকিউর ফিল করেছে, সেফ ফিল করেছে, ওর রাইট ব্রেন অর্থাৎ ওর ইমোশনাল ব্রেনের সাথে আমার ইমোশনাল ব্রেন কানেক্টেড হয়েছে, যেটা সহমর্মিতার মূল কথা। তাতে করে যেটা হবে, ও নিজেও একটি সহমর্মী মানুষ হয়ে বড় হবে। আনফরচুনেটলি আমাদের সোসাইটিতে বাবা মায়েরা বিশ্বাস করেন যে পানিশমেন্ট না দিলে বাচ্চারা কিন্তু মানুষ হবে না। আমি কালকে একটা সুপারভাইজ করতে গিয়ে একটা কেসের আমি সুপারভিশন দিই, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সুপারভাইজ করছি, আমার ডিপার্টমেন্টে যারা সার্ভিস দিচ্ছে ওদেরকে সুপারভাইজ করছি। আমি অবাক হয়ে গেলাম যে এই বাচ্চাটা, একটা মেয়ে সন্তান, ছোট্টবেলা থেকে দেখেছে যে কিভাবে তার মা টর্চার্ড হয়েছেন বাবার দ্বারা কনস্ট্যান্টলি। ও যখন একটু বড় হয়েছে তখন বাবাকে সে থামাতে গেছে, বাবাকে থামাতে গিয়ে বাবাকে একটা ধাক্কা দিয়েছে, কারণ বাবা মাকে প্রায় মেরে ফেলছে। যখন সে ধাক্কা দিয়েছে খুব জোরে, তখন বাবা খুব মাইন্ড করেছে এবং মাইন্ড করে ওকে জোরে ধাক্কা দিয়েছে, মাটিতে পড়ে গেছিল এবং ওর বাবা এসে মানে গলার উপরে এক পা রেখেছেন, হাতের উপরে এক পা রেখেছেন এবং ওকে বলেছেন তোকে আমি মেরে ফেলবো। এখন বাবাকে সে একজন একটা মনস্টারের ভূমিকায় দেখেছে ছোটবেলা থেকে, এখন তার ভাই মনস্টার হয়ে গেছে, এখন তার ভাই সমানে তাকে মারছে এবং এই মানুষটি এখন সে শেল্টার চাইছে, সে মানুষটি এখন বাসায় থাকতে পারছে না। এই যে আমরা এই ফ্যামিলি ভায়োলেন্স কিন্তু করোনার সময় আমরা আরো জানতে পারছি, বিকজ অনেকগুলো মানুষ সারাক্ষণ বাসায় থাকছেন এবং তাদের যদি আগে ভাগেই তাদের সম্পর্কের কানেক্টিভিটি না থাকে, সম্পর্কের মধ্যে সহমর্মিতার খুব অভাব থাকে, তাহলে কিন্তু আরো বেশি এই মানুষগুলো বাড়িতে বন্দী হয়ে আরো সহিংস হচ্ছে। তো আমরা তো ওয়ার্ক প্লেসে যখন মানুষ আসছে, হেলথ সেক্টরে যারা কাজ করছে, হেলথ কেয়ার যারা দিচ্ছেন, তারা তো একটি প্রোডাক্ট হয়ে এখানে আসছেন। তারা কিন্তু হঠাৎ করে হেলথ সেক্টরে এসে বা হেলথ কেয়ার গিভার্স হয়ে তারা যে হঠাৎ করে সহমর্মী হয়ে যাবেন, এটা কিন্তু আমরা আশা করব না। আমরা তাদেরকে যেটা করতে পারি যে তাদের সঙ্গে আমরা, তাদের কি অসুবিধা হচ্ছে, সহমর্মী হতে কোথায় তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা কি বোঝে কিনা। আমরা বলছি মুখে যে তোমাকে ইউ হ্যাভ টু বি এমপ্যাথেটিক, যেটা আমরা একদম কাউন্সিলিং এর গ্রামার হিসেবে ফলো করি, একদম আরেকজনের জায়গায় বসে তার সোজা না, ইটস ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আগে আমরা একটু বোঝার চেষ্টা করা দরকার যে সহমর্মী হতে ওরা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, আর সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে ওরা নিজের থেকে নিজের সহমর্মী কিনা, আমার সেলফ অ্যাকসেপ্টেন্স আছে কিনা, আমার সেলফ লাভ আছে কিনা। আমি যখন নিজে কাঁদি তখন আমি নিজেকে প্রশ্ন করি কিনা যে তুমি এত কষ্ট পাচ্ছ কেন আজকে, বা তুমি খুব কষ্ট পাচ্ছ, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। আমি কি নিজেকে সেই প্রশ্নটা কতবার করি? আমাদের নিজেদেরকে সেই প্রশ্নটা করা উচিত। আমরা কিন্তু এই যারা ফ্রন্টলাইনার্স আছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করতে পারি যে তোমরা কি সারাদিনের মধ্যে একবারও জিজ্ঞেস করো তুমি কেমন আছো, তোমার আজকে মনটা কেমন, তোমার আজকে শরীর কেমন। কাজে আমি যখন নিজের প্রতি আস্তে আস্তে নিজের প্রতি ভালোবাসাটা তৈরি করতে পারবো, সেলফ লাভটা তৈরি করতে পারবো, নিজেকে আদর করতে পারবো, যত্ন করতে পারবো, তখন আস্তে আস্তে কিন্তু আমি অন্যকে ওই লাইটে দেখার আমার পক্ষে এটা কনসিয়াসলি করতে হবে। আনকনসিয়াসলি কিন্তু আমরা, যেহেতু হেলথ সেক্টরে কাজ করাটা বা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করাটা ভীষণ স্ট্রেসফুল, তাদের জন্য কিন্তু আরো বেশি দরকার যে তাদেরকে আরো কনসিয়াস হয়ে, যদিও আনকনসিয়াসলি তারা স্ট্রেসড হচ্ছে, বিরক্ত হচ্ছে, হয়তো পেশেন্টদের সাথে অনেক সময় একটু রাগও করে ফেলছে, পরস্পরের সঙ্গে রাগারাগি করে ফেলছে, আমরা তাদেরকে একটু বলি যে আনকনসিয়াসলি তুমি কষ্ট পাচ্ছ, রেগে যাচ্ছ, কিন্তু তুমি একটু চুপচাপ বসে একটু কনসিয়াসলি নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কেমন আছো। সারাদিনে কিন্তু আমরা অনেককে জিজ্ঞেস করি কেমন আছো কেমন আছো, নিজেকে কিন্তু খুব কম জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো। অর্থাৎ আমার ভেতরে যে একটা
ইমোশনাল সেলফ আছে, দ্য চাইল্ড ইনসাইড অফ মি, সেই চাইল্ডের সাথে আমার কমিউনিকেশন কি হয়? আমি কি সেই চাইল্ডকে বলি আজকে তোমার সারাটা দিন কেমন গেছে, রাতে শোবার সময় তার কি একবার খবর নিচ্ছি? কাজে আমাদের নিজের প্রতি আমরা যত সহমর্মী হব, যে সেক্টরে কাজ করি না কেন, অন্যের প্রতি আমরা অনেক আন্তরিক হতে পারবো, সহমর্মী হতে পারবো। থ্যাংক ইউ ম্যাম, খুবই চমৎকার কিছু কথা শুনেছি। আমার কাছে এখানে যেটা মনে হয়েছে ম্যাম, আপনি বলেছেন যে আহ, একটা হচ্ছে একটা হচ্ছে এর আগে পিজাপার কথা এসেছে যে অর্গানাইজেশন নার্চার করতে পারে কিছু কিছু অ্যাসপেক্ট, যাতে হচ্ছে একজন কর্মী তার নিজের সেলফ কেয়ারের জায়গাগুলো নেয়, সেই জায়গাগুলো একটু এনাবল করা। আর সেকেন্ড হচ্ছে আসলে দিন শেষে ওই যে এমপ্যাথির চর্চাটা নিজের মধ্যে আনা বা ওয়েলবিংটা এনশিওর করা, সেটা আসলে একজন ইন্ডিভিজুয়ালের নিজস্ব একটা এফোর্ট এখানে দিতে হবে, কনসিয়াস একটা এফোর্ট তাকে নিজেকেও দিতে হবে। সো এটা আসলে একটা মানে কম্বিনেশন, অর্গানাইজেশনও এনাবল করবে প্রসেসে এবং একজন ইন্ডিভিজুয়াল তার নিজের জায়গা থেকে সেও কনসিয়াসলি দেখবে যে আমার ওয়েলবিং ঠিক আছে কিনা, আমি সারাদিন কি করলাম, এখানে আমার নার্চার করার মতো, আমার ওয়েলবিংটাকে টেক কেয়ার করার মতো কোনো অ্যাক্টিভিটিস আমি করেছি কিনা, সেই সেলফ রিফ্লেকশনটাও অনেক বেশি জরুরি। সো এইটা আসলে বোথ ওয়ে, এইটা মেবি কমিউনিকেটেড হয় না অনেক সময় এই কারণে যে আমরা অনেক সময় শুনি যে সহমর্মিতার চর্চাটা অনেক জরুরি, মোস্টলি হয়তো আমরা মিন করি যে অন্য হচ্ছে আর একজন সেটা করে দিবে, অর্গানাইজেশনের অন্য সহকর্মী সেই সহমর্মিতার চর্চাটা করবে, তাহলেই হচ্ছে কি আমি ভালো থাকবো। আসলে এটা একটা কালেকটিভ এফোর্ট, আমাকেও করতে হবে এবং এটা রেসপন্সে আরো একজন সেম ভাবে এটাতে রেসপন্স করবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ম্যাম। আমার কাছে মনে হচ্ছে যে ছোট ছোট কিছু এখানে টুলস অনেকেই পেয়ে যাবেন যে কিভাবে নিজেকে চেক করতে হবে, নিজের ওয়েলবিংটা চেক করতে হবে, আমি ভালো আছি কিনা, নিজের সেলফ রিফ্লেকশনটা করবে, সেই প্রশ্নগুলো এখানে চলে এসেছে। আমার কাছে এটা খুবই হেল্পফুল মনে হয়েছে। তো এই জায়গা থেকেই আমার কাছে রিলেভেন্ট লেগেছে যে আমি যদি একটু আশিক ভাইয়ের কাছে যাই। আশিক ভাই, আপনি হচ্ছে একটা অর্গানাইজেশনের লিড এবং আপনি নিজে আবার একজন মনোচিকিৎসকও বটে। তো আপনার কাছে আসলে দুইটা পার্সপেক্টিভই আছে, একজন হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে, আবার একটা অর্গানাইজেশন রান করছেন, আপনার বিভিন্ন পদশ্রেণীর অনেক এমপ্লয়ি এখানে কাজ করছে। তো সেখানে এটা এনাবল কিভাবে করা যায়? কারণ অনেক সময় আমাদের ইভেন আমাদের সার্ভেতেও এরকমটা এসেছে যে হায়ারার্কি গুলোর মধ্যে যখন একটা লাইন অফ পদমর্যাদার বিভিন্ন মানুষ যখন কাজ করে, বস, সুপারভাইজার, লাইন ম্যানেজার, এরকম এইসব হায়ারার্কি গুলোর মধ্যে কিভাবে এমপ্যাথির চর্চাটা কিভাবে রিফ্লেক্টেড হতে পারে? আবার সেম লেভেলে আছে যে সমান লেভেলের কর্মী, তাদের মধ্যে কিরকম আসতে পারে? কারণ একটা একটু আন্ডারস্ট্যান্ডেবল যে আমার লেভেলে যে কাজ করছে তার সাথে হয়তো পাওয়ারের জায়গা থেকে, পদমর্যাদার জায়গা থেকে সেম লেভেলে আছে, ইজিয়ার অনেকটা। কিন্তু এটা যখন হায়ারার্কির মধ্যে চলে যায়, উচ্চপদস্থ আরো অনেকগুলো লেয়ারে চলে যায়, সেখানে সেটা কিরকম? এবং আপনি যদি আপনার দুইটা পার্সপেক্টিভ থেকে একটু বলেন, আপনার অর্গানাইজেশনাল এক্সপিরিয়েন্স থেকেও। থ্যাংক ইউ সো মাচ রবিনা, আমাকে ফার্স্ট অফ অল ইনভাইট করার জন্য টু টক টুডে অ্যান্ড শেয়ার মাই এক্সপিরিয়েন্সেস। আমি ফার্স্টে একটু ক্ষমা চেয়ে নিব, আমার আমার আপনাদের মতো ফ্লুয়েন্টলি সুন্দরভাবে আমি বাংলাটা বলতে পারি না কন্টিনিউয়াসলি, সো আই কিপ গোয়িং বিটুইন বাংলা এন্ড ইংলিশ, সো আমাকে এটার জন্য প্লিজ ক্ষমা করে দিবেন, বাট আশা করি আমার কথা বুঝতে পারবেন আর কি। So আমি second I would like to thank মেহতাব ম্যাম, আজকে ওনার বিজি শিডিউল থেকে পার্সোনাল ডিফিকাল্টির ভিতরে আমাদের কাছে এসে আমাদেরকে এত valuable কথা বলে গেলেন। So this is wonderful. Same thing for Fiza Appa. Again, she is heading our organization and she's extremely busy. And উনি আমাদেরকে she shared her experiences with us. So thank you very much. আমি ফার্স্টে আই গেস রুবিনা আপা যেটা বললেন যে আমাদের আমার দুটো রোল আছে। একটা রোল হলো পিএইচডব্লিউসি তে, যেখানে আমরা 3 জন সাইকিয়াট্রিস্ট আর আমরা এখন 15 জন সাইকোথেরাপিস্ট আছি। সো আমরা 18 জন ক্লিনিশিয়ান একসাথে কাজ করছি। সো আমরা মানসিক চিকিৎসা দিচ্ছি অ্যাক্রস দ্য স্পেকট্রাম। সো আমাদের সাজেদা ফাউন্ডেশন টিমে আমরা আপাতত 6 জন আছি, তার মধ্যে আমরা 4 জন হলো ক্লিনিশিয়ান। তার মানে
যদি চিন্তা করেন তাহলে আমার প্রায় 22 জন ক্লিনিশিয়ান আমার সাথে কাজ করে। সো এমপ্যাথি জিনিসটা আমাদের জন্য মেধা ম্যাম যেভাবে বললো যে আমরা কাউন্সেলিং এ তো সারাক্ষণ উই আর ইউজিং এমপ্যাথি। এখন সেশনের ভিতরে আমরা এমপ্যাথি আমাদের ট্রেনিং এ আছে, আমরা জানি যে ক্লায়েন্টের সাথে কিভাবে এমপ্যাথি ইউজ করতে হবে। কিন্তু মেহতা ম্যাম অলসো যেটা বললেন যে আমাদের নিজেদের সাথে হাউ ডু উই লুক আফটার আওয়ারসেলভস, কম্প্যাশন যে স্পেসটা আছে, হাউ ডু উই বি কম্প্যাশনেট টু আওয়ারসেলভস, যে কখন আমার কাজটা একটু বেশি হচ্ছে, কখন আমার উপরে প্রেশারটা বেশি হচ্ছে, এটা আমি কিভাবে জানবো, এটা আমি কিভাবে রিঅ্যাক্ট করবো, এটা আমি হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট ইট। সো ডু আই আস্ক মাই সেলফ যে আমি কেমন আছি, এই প্রশ্নটা কি জিজ্ঞেস করি কিনা। সো আই থিঙ্ক দ্যাটস ভেরি ভ্যালুয়েবল। আমি একটু স্লাইটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলতে চাচ্ছি আজকে রবিনা আপা, এটা হলো যে এমপ্যাথি, আমি আই কনসিডার মাইসেলফ অ্যান এমপ্যাথিক লিডার। হ্যাঁ, আমার টিম মেম্বার শাহজাহান ভাই আমার পরেই কথা বলবে, উনি হয়তো বা কিছু বলতে পারবে, and I won't mind if he says something constructive, but আমি সবসময় চেষ্টা করি এমপ্যাথি দিয়ে কমিউনিকেট করতে আমার টিম মেম্বারের সাথে। আপনি সেখানে বলেছেন যে আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারে পিরামিডে যারা আছেন, উপরে আছেন, আমার পিয়ার্স আছেন, প্লাস আমার সাবঅর্ডিনেট যারা আছেন, ওনাদের সাথে কিভাবে আমরা এমপ্যাথি ইউজ করতে পারি। আমি একটা কথা বলবো, এন্ড এটা আপনারা সবাই এগ্রি করবেন, যে আমি বাংলাদেশে ফেরত এসেছি 4.5 বছর হয়েছে। আমাকে সব সময় বলা হয়েছে যে বাংলাদেশে ভালোভাবে যদি বলা হয় কেউ কোনো কাজ করে না। হ্যাঁ, এটা দিস ইজ আ কমন থিং। আমাদেরকে বলা হয় যে শোনেন, ভালোভাবে বললে কোনো লাভ নাই। এন্ড আমি আই অলওয়েজ থট ডিফারেন্ট। আমি বলেছি যে না, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ট্রু। আমরা যদি আন্ডারস্ট্যান্ডিং আর এমপ্যাথি নিয়ে বা যদি কম্প্যাশন নিয়ে আমরা কাজ করাতে চেষ্টা করি, then I think we can do it. কিছু সময় I do have to be direct, I do have to be strong, and I have to use different emotions, but overall even আমি যদি কারোর সাথে রাগ করছি, আমার বুঝতে হবে যে আমি তার সাথে রাগ করেছি, তার এখন কিভাবে লাগবে, how will he feel, and এইটার consequences কি হবে, আমার এটা চিন্তা করতে হবে। I have to be empathic about that also, যে হয়তো বা কোনো একটা ভুল করেছে, আমি ফিডব্যাক দিচ্ছি, ওটা মানছে না, accept করছে না, সো তখন আমি কিভাবে করব, সো সেটাও I have to be very careful of. But it's very difficult as a leader, and I'm sure ফিজা আপা এটাও ফেস করে, যে একটা লিডারের ভিতরে যে নরম হলে হবে না, হ্যাঁ, শক্ত হতে হবে। এই প্যান্ডেমিক যখন শুরু হয়, আমার একজন অ্যাডভাইজার আছে, আমাকে বললো যে আশেক, এখন ডিফিকাল্ট টাইমস আর কামিং। হ্যাঁ, এখন আমাদের সেন্টার খালি হয়ে গেছে, কোনো ক্লায়েন্ট আসছে না, আর আমাকে বললো যে আমাদের ব্রুটাল হতে হবে, ব্রুটাল। এই কথাটা যখন আমাকে বললো, আমি খুব শকড হয়ে গেলাম। আমি শকড হয়ে বললাম যে না, ইটস দ্য অপোজিট। আমাদের অ্যাকচুয়ালি ফিজা আপা যেভাবে বললো যে এখন আমাদের প্যান্ডেমিকে আছি, আমাদের প্যান্ডেমিকের সময় ব্রুটাল হলে হবে না, আমাদের আরো কম্প্যাশনেট হতে হবে, আরো এমপ্যাথিক হতে হবে। উই হ্যাভ টু বি মোর আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড যে লেভেলে আমরা কাজ করছি তার থেকে উই হ্যাভ টু ডু ইট ইভেন মোর। সো উই হ্যাভ টু বি মোর আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড অলসো হোয়াট আই রিয়েলি লাইকড, যে আমাকে আপা যেটা বললো যে হ্যাঁ, আমাদের কাছে সবকিছুর আনসার নাই, আমরা এই আনসার গুলা জানবো আস্তে আস্তে, কিন্তু আমরা যদি এই ডাউটটা আমাদের টিমকে বলে দিই যে হ্যাঁ, আমরা এখন চেষ্টা করছি যতদূর সম্ভব, এন্ড এটা আমাদের বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, কিন্তু সামনের বছর কি হবে সেটা আমরা জানি না, আর আমরা কি করতে পারবো সেটা জানি না। সেই ডাউটটা যদি আমরা বলে দিই, then I think people will appreciate that rather than telling them lies. তাদের মিথ্যা কথা না বলে আমরা যদি তাদেরকে ওপেনলি বলি, তাদেরকে শেয়ার করি, then I think that is much better. আমি অফেন ফিল করি যে বিকজ আমি থেরাপিস্টদের সাথে কাজ করি, আমার ম্যাক্সিমাম টিম মেম্বার হলো থেরাপিস্ট, ওনাদের সাথে আমি যখন এমপ্যাথি ইউজ করব, আমি যদি এটাকে জেনুইন ভাবে ইউজ না করি, বা আমি যদি অ্যাকচুয়ালি এমপ্যাথিটা ফিল না করি, আর আমি তাদেরকে বলতে চেষ্টা করি যে হ্যাঁ, তোমার যে সমস্যাটা হচ্ছে, আই ক্যান ফিল ইট, আই ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, ইফ দিস ইজ নট জেনুইন, আমি এটাতে পার পাবো না, বিকজ আমাকে দে উইল রিয়েলাইজ, বিকজ ওদের তো দিস ইজ দেয়ার ব্রেড এন্ড বাটার, এর ছাড়া তো থেরাপি হয় না। মানে আছে থেরাপিস্ট আছে যারা এমপ্যাথি ইউজ করে না, and ওনারা খুব বেশি ভালো কাজও করে না, but that's not the point. The point is that most therapists who are excellent
are aware যে যে তাদের সাথে এমপ্যাথিটা ঠিক মতো হচ্ছে না। So I think that's a challenge for me because I have to constantly be aware of various factors. নিজের environment তো আছে, plus the environment around us stresses. So and having to feel the genuine empathy on a regular basis. And I feel that's a little bit difficult because I'm working with these professionals. আমার মনে হয়, and আমি এটা অনেক I'm a big advocate of this, যে যদি আমাদের empathic leadership হয় in any organization, starting from schools, মেহতাব ম্যাম স্কুলের এক্সাম্পলটা বললো, প্যারেন্টসের এক্সাম্পলটা বললো, যে স্কুলের থেকে আমি একটা এক্সাম্পল দেই, এটা একটা টিপিক্যাল এক্সাম্পল, যে আমরা বিদেশ থেকে বাংলাদেশে এসেছি আর আমার মেয়েকে আমরা স্কুলে পাঠিয়েছি। তো স্কুলে পাঠিয়ে ফার্স্ট ডে স্কুলে বাংলা ক্লাস ছিল। এখন বাংলা ক্লাস শেষ হওয়ার পরে সে বাসায় এসে, আমার মেয়ে পুরো কনফিউজ ছিল। সে বাসায় এসে বলল যে বাংলা মিসটা অনেক রাগী, সারাক্ষণ চিল্লাচিল্লি করলো। আমরা তখন বললাম যে না, বাংলা মিসটা এরকমই হয়। আমি বাংলাদেশে 3টা ডিফারেন্ট স্কুলে গিয়েছি, আমার মনে আছে সবসময় বাংলা মিসটা রাগী থাকতো, কেন জানি ওই রাগ করেই কথা বলতো, যে জিনিসটা ইট ওয়াজ ভেরি অড টু মি। তারপর দেখা গেল যে 2-3 সপ্তাহ পরে সে রিয়েলাইজ করলো যে না, অ্যাকচুয়ালি সে রাগী না, রাগ করে কথা বলে, বাট অ্যাকচুয়ালি সে আদরই করতেছে। বাট হুইচ ইজ আ স্ট্রেঞ্জ থিং, আই ডোন্ট নো ওয়াই এই জিনিসটা হয়, বিকজ প্রথম থেকে আদর করলেই হতো, খামাখা রাগটা করার কি দরকার ছিল? সো this empathy, empathic leadership, if it starts from schools, colleges, universities, jobs, families, across the board, আমাদের NGO sector আছে, private sector আছে, তাহলে আমাদের society becomes more empathic, and then this is a thing that I feel আমাদের society একটু lack আছে। আমাদের PHWC এর পক্ষ থেকে আমরা চেষ্টা করছি to help organizations become more mental health aware, to become more sensitive. আমাদের নানান রকমের ট্রেনিং আছে যেটা আমরা স্টাফ ম্যানেজমেন্ট, হায়ার ম্যানেজমেন্টকে দিতে পারি, so that they can try and provide be more empathic in the workplace, be more empathic with their staff. So এটা আমরা চেষ্টা করছি। আমাদের নানান প্রোডাক্ট আছে, ফিজা আপা যেটা বললেন, এটা আমরা এখন সাজেদা ফাউন্ডেশনকে প্রোভাইড করছি। প্লাস আমাদের we have various different clients, আমাদের ওয়েবসাইট আছে, so you can look at it. And I guess sorry, and I think the final thing I want to say is that আমরা সবাই যদি we can show empathy towards ourselves, if we can show empathy towards our families and towards our direct environment, আমাদের বাসায় we have staff members, we have support staff, if we can be empathic towards them, this then spills over into society. আমাদের এখন সোসাইটিতে hate and anger is one of the strongest things. এই জিনিসটা আমরা যদি we can try and combat it with more compassion, empathy. So এটা বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই। আমি শুনছিলাম, মানে প্রত্যেকটা কথা এত কানেক্ট করতে পারছিলাম। আপনি একটা খুব মনে হয় জরুরি কথা বলেছেন, যে ওই যে মাইন্ডসেটটা, যে লিডারকে আসলে একটু রাফ অ্যান্ড টাফ হতে হবে, মানে এমপ্যাথির এগেইনস্টে যেটা যায়, যে এমপ্যাথেটিক হয়ে আসলে কাজ তুলে আনা যাবে না, বা একটা বড় অর্গানাইজেশন বা বড় টিম রান করাটা হয়তো কঠিন। এটা হয়তো কিছুটা একটা মিসকনসেপশন। আসলে এমপ্যাথেটিক হয়েও চমৎকার যে উদাহরণগুলো আছে এখন ওয়ার্ল্ডে, এখানে কিন্তু এমপ্যাথি প্র্যাকটিস গুলোই অনেক বেশি দেখা যায়। সো এটা একটা মেবি লার্নিং, যারা আমরা শুনছি, আমরা বিভিন্ন পজিশনে আছি, হয়তো এটা একটা টেক অ্যাওয়ে হতে পারে, যে আসলে এটা এগেইনস্টে কোনো কিছু না, এমপ্যাথি রেখেই আরো ইফেক্টিভলি আসলে ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজগুলো তুলে আনা সম্ভব। তাতে করে জব স্যাটিসফ্যাকশনও মেবি বাড়ে, এবং একজন এমপ্লয়ির আসলে সন্তুষ্টি নিয়ে সে তার পারফরমেন্সটাও আপ টু স্ট্যান্ডার্ড দিতে পারে। তো এই মিসকনসেপশনটা আসলেই হয়তো আমাদের কালচারে একটু ইনবিল্ট আছে। তো সেটাও মানুষকে আসলে একটা ব্যারিয়ার তৈরি করে ওরকম করে এমপ্যাথেটিক হওয়ার জন্য। আর একটা ব্যাপার যেটা, যে আমরা রাগ করতেও পারি, বাট রাগ করবার সময়ও যে আমাদের অন্য মানুষটাকে আমি রাগ করব, সেই মানুষটার যে স্ট্যাটাসটা কি এখন, সে কোন স্ট্যাটাসে আছে এবং এটা তার উপর কিরকম প্রভাব ফেলবে, এটা ভাবতে পারা, এটা আসলে এমপ্যাথির একটা নাইস এক্সাম্পল। যে অন্য মানুষটার শোটাতে নিজেকে দাঁড় করিয়ে সেই হাফটাও একটু কনসিডার করা এবং সেই অনুযায়ী অ্যাক্ট করা।
সো খুবই ইম্পর্টেন্ট আলোচনা। আমার কাছে খুব ভালো লাগছে যে এত গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমরা তুলে আনতে পারছি। বাট এই কথা বলতে গিয়েই আমার মনে হয়েছিল যে আমি শাহজাহান ভাইয়ের কাছে যাবো, বাট তার আগে মেহতাব ম্যামের কাছে আরেকবার একটু ফিরে আসতে চাচ্ছি যে আমাদের প্যান্ডেমিকে ওয়ার্ক ফ্রম হোম হয়েছে এবং আমরা আসলে কিন্তু ফেস টু ফেস ওয়ার্ক প্লেসে দেখতেও পাচ্ছি না সবাইকে, মোস্টলি ভার্চুয়ালি আমরা কাজ করছি। এটা কি আসলে এমপ্যাথির একটা ব্যারিয়ারও কিনা? কারণ আমরা তো দেখছি আসলে কাজের আউটপুটটা ওরকম করে দেখছি, কর্মক্ষেত্রে আমরা মিলিত হচ্ছি না, আমরা আরেকজনের কি পরিমাণ স্ট্রেস যাচ্ছে, অত বেশি কানেক্টেড থাকাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এই যে ভার্চুয়াল আদান প্রদান, ভার্চুয়াল মোড অফ ওয়ার্ক, এই ক্ষেত্রে এমপ্যাথিটা কতখানি ব্যারিয়ার তৈরি করছে, এবং এই মোডটা রেখেই যেহেতু আমাদের আরো কিছুদিন এরকম করেই কাজ করতে হবে, এই রিয়ালিটিতে আমরা আসলে এমপ্যাথিটাকে কিভাবে এনাবল করতে পারি? ম্যাম, যদি আপনি সংক্ষেপে একটু বলতেন, দেন আমরা আগাবো আবার। আসলে ভার্চুয়াল মোডে কাজ করাটা এখন রিয়ালিটি হয়ে গেছে। মানে এটা আমাদের প্রথম হচ্ছে যে এটা আমরা অ্যাকসেপ্ট করে নিব যে সম্ভব না আমাদের এখন ফিজিক্যালি মিট করা। যদিও আমাদের সাইকোলজির গোড়ার কথাটা হচ্ছে যে আমরা কিন্তু হিউম্যান এনার্জি আমাদেরকে ভীষণ উদ্দীপিত করে। হ্যাঁ, কারণ আমরা যখন মানে একেবারে ফিজিক্যাল কানেকশনে থাকি, আমরা যখন কথা বলছি একসাথে, আমরা অনেক রকম পাস্ট টাইম আছে আমাদের, কিন্তু যেটা বলা হয় যে ইন্টিমেসি যেখানে আছে, মানে ইউজুয়ালি আমাদের ওয়ার্ক প্লেসে একটা ইন্টিমেসিও তৈরি হয়, সবার সাথে সবার হয় না, কিন্তু কারো কারো সাথে আমরা একটু ইন্টিমেট কানেকশনে চলে যাই। এবং ইন্টিমেসিটা সেটা খুব, আমি হেলদি ইন্টিমেসির কথা বলছি, যে দুজন দুজনকে আমরা এনার্জি ট্রান্সফার করছি। এটা কিন্তু বারবার বলা হয় যে আমরা যখন কারোর সঙ্গে ফিজিক্যালি মিট করছি, মজা করছি, ঠাট্টা করছি, মানে আড্ডা দেওয়াটাও কিন্তু এক ধরনের এনার্জাইজিং একটা অ্যাক্টিভিটি। তো সেই জন্য আমরা সেই আড্ডাগুলো হচ্ছে না, আমরা যে অফিসের ব্রেক টাইমে একসাথে বসে লাঞ্চ করি, আমরা গল্প করি, হয়তো একজনকে আরেকজন খোঁচাচ্ছি, মজা করছি, সে হয়তো একটু মন খারাপ করলো, অন্যরা তারা আবার মন ভালো করে দিচ্ছে এমপ্যাথি শো করে। তো এই যে আমাদের ওই অ্যাক্টিভিটিগুলো কিন্তু হারিয়ে গেছে। এটা খুবই মানে আনফর্চুনেট, কিন্তু কিছু করার নেই। তারপরেও আমি বলবো যে যেটুকু আমরা মিট করতে পারছি, আমরা তো এখন শুধুমাত্র তো ভার্চুয়াল কানেকশনে অফিসের কাজ করছি না, আমাদের কিন্তু নানানভাবে যোগাযোগ করারও উপায় আছে। আমরা ভিডিওতে আমরা একসাথে থাকতে পারি, সবাই মিলে গল্প করতে পারি। এই যে গল্প করা, আড্ডা দেওয়া, একদম নির্মল আড্ডা হতে পারে, কারোর নামে হয়তো গসিপই করছি, কিন্তু সেগুলো আমি বলি যে সেগুলো কিন্তু হেলদি। মানে গসিপ করতে গিয়ে আমরা কাউকে খুব বাজেভাবে হয়তো ইয়ে করছি না, বিট আপ করছি না মনে মনে, কিন্তু আমরা হয়তো সেটা মজা করার জন্য করছি। তো এই ধরনের মজাগুলো আমরা করতে পারি। আমরা যখন কারোর শরীর খারাপ হয়েছে, কেউ একটু অসুস্থ আছে, আমরা খবর নিতে পারি। যেটা বলা হয় যে একজন সাইকোলজিস্ট বলেছেন যে তোমার ভেতরটা যখন একদম এমটি মনে হবে যে তুমি একদম শেষ হয়ে গেছো, তোমার আর কাউকে কিছু দেবার নেই, তুমি তখনও বসে চিন্তা করো যে তুমি আসলে কাউকে, কেউ আছে কিনা, ইজ দেয়ার এনিবডি যাকে তুমি একটু কিছু দিতে পারো, যাকে একটু হ্যালো বলে তার খবরটা একটু নিতে পারো। এই যে আমরা একটু হ্যালো বলে একটা খবর নিচ্ছি, এটাও কিন্তু আমাকে ভরিয়ে দিচ্ছে, আমার এমটিনেসটা কমাচ্ছে, আমার এই যে একটা ভেতরে যে অভাব বোধটা তৈরি হয় যে আমার দেখা হচ্ছে না কারোর সাথে। আমি যখন কোনো অসুস্থ মানুষ, কোনো রুগ্ন মানুষ, যিনি একটু এল্ডারলি মানুষ, তাদেরকে খবর নিচ্ছি। আমার ক্লায়েন্টরা যখন অনেকদিন আমার সঙ্গে যোগাযোগ করে না, আমি যখন একটা টেক্সট করি, ওরা অনেক বড় করে একটা উত্তর দেয়। এই যে আমি উত্তরটা পাচ্ছি, এটা কিন্তু আমাকে ভরিয়ে দিচ্ছে একদম। কাজে আমরা আমাদের কো ওয়ার্কারদের সাথেও কিন্তু এই ব্যাপারটা করতে পারি, যে তোমার সাথে অনেকদিন কথা হয় না, তুমি ভালো আছো তো? সেখান থেকেও কিন্তু একটা সুন্দর উত্তর আসবে। যেটা বলা হয় যে এটা একটা সামাজিক ঋণের মতন হয়ে যায়। আমি যখন কারোর খবর নিচ্ছি, সে কিন্তু ঋণগ্রস্ত হয়ে আমার খবর নেবে। কাজেই যে সোশ্যাল ডেট আমাদের হচ্ছে, পিপল ফিল ইনডেটেড, এই জায়গাটা কিন্তু আমরা তৈরি করতে পারি। আমি যত বেশি মানুষের খবর নেব, যত বেশি তাদের ওয়েলবিংটা আমি চিন্তা করবো। যে এখন আমাদের কোভিড, সবাই আমরা বাসায় আক্রান্ত, আমার বাসায় প্রচুর খাবার আসছে, আমি আজকে চিন্তা করছিলাম যে তারা কিন্তু খাবার দিয়ে আমাদেরকে কি যে কতটা আরাম দিচ্ছে, শুধু তাই নয়, তাদের প্রতি একটা কৃতজ্ঞতায় কিন্তু মনটা ভরে গেছে। এই যে আমরা কৃতজ্ঞ বোধ করছি, গডের প্রতি কৃতজ্ঞ হচ্ছি, মানুষের প্রতি কৃতজ্ঞ হচ্ছি, আমাদের জীবনের প্রতি কৃতজ্ঞ হচ্ছি, এই কৃতজ্ঞতাটা কিন্তু আমরা সবাই এক্সপ্রেস করতে পারি পারস্পরিক ভাবে, এবং নিজেকেও সবসময় বলতে পারি যে আমি যে বেঁচে আছি, আমি যে শ্বাস নিচ্ছি, আমি যে জানালাটা খুলে এখনো সবুজ পাতা দেখে আনন্দ পাচ্ছি, ফুলের ঘ্রাণটা নিতে পারছি, আকাশ দেখে আনন্দ পাচ্ছি,
এই যে আমার আনন্দগুলো কি কি পাচ্ছি সারাদিনে, আমার ভেতরটা যখন একটু ভরা থাকবে, আমার কিন্তু কাউকে দিতে কিছু একদমই কার্পণ্য করব না আমি। কাজে আমি বলবো যে সবচেয়ে প্রথম হচ্ছে সেলফ কেয়ার অ্যান্ড সেলফ কেয়ার। আমরা যত সেলফ কেয়ার করব, ততই ভার্চুয়াল মোডই হোক, যাই হোক, আমার ভেতরটা ভরা থাকবে, আমার ভেতরে আরাম থাকবে, আমি নিজের প্রতি কম্প্যাশনেট হব, নিজেকে সকাল বিকাল খেয়াল করব, আমি একটা ভালো লাইফস্টাইলে থাকবো, হেলদি লাইফস্টাইলে থাকবো। ডেফিনেটলি আমি যেই মোডেই কমিউনিকেট করি না কেন, অফিসের কাজগুলো করি না কেন, আমি যখন ভালো থাকি, আমার চারপাশের মানুষগুলোকে আমার অনেক ভালোবাসতেও ইচ্ছে করে, কিন্তু ওরা আমার সংস্পর্শে ওরা তখন ভালো থাকে। যেই মোডে আমাদের কানেক্টিভিটি হোক না কেন, আমি যখন আমার সুপারভিশনে যাদেরকে মিট করি, যে টিমটার সঙ্গে আমি কথা বলি, আমরা কিন্তু প্রথমেই সুপারভিশন করি না, আমরা কিন্তু প্রথমে অনেকক্ষণ কথা বলি, কে কেমন আছে, কার বাড়িতে কে কেমন আছে, সেটা কিন্তু আমাদেরকে ভীষণ একটা ভালো অনুভূতি দেয়। আর যেটা লিডারশিপের কথা বলছিলাম, যে আমি লিডারশিপ একদম পছন্দ করি না, বাট আনফর্চুনেটলি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট চালাবার, যেটা আমি ডিক্লাইন করেছিলাম, কিন্তু বাধ্য হয়ে করেছি। তো আমাকে আমার যারা কাজ করতো ডিপার্টমেন্টে, তারা আমাকে একদিন বলছে, আমরা না আপনাকে ভয় পাই। তা আমি বললাম যে ভয় পান, আমি না চিন্তা করতে পারি না আমাকে ভয় পান, আমি কিন্তু সবসময় সবার সাথে খুব মিলেমিশে চলার চেষ্টা করি। বলে কি, না না, ও আপনার সাথে, আপনাকে যে ভয়টা পাই, সেই ভয়টার সাথে অনেক শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। তা আমরা ভয় পাবো, লিডারকে একটু ভয় পেতেই হবে, লিডার আমাদেরকে গাইড করছেন, ভয় মানে ওই রকম ভয় না যে লিডার একদম আমাদেরকে ভীষণ ভাবে টর্চার করছেন, ওরকম ভীতি না, কিন্তু কিছুটা তাকে মানার জন্য কিন্তু তাকে তার গাইডেন্সটার উপরে ভরসা রাখতে হবে, এবং একই সাথে তাকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি। কাজে লিডারদের কিন্তু এটাও একটা বড় কোয়ালিটি, যে সে কিন্তু শ্রদ্ধা আর্ন করতে যদি পারে, তাহলে সে একটু হয়তো মানে একটু ফার্মলি, যখন অ্যাসার্টিভলি যখন সে গাইডেন্সটা দিচ্ছে, তখন আমার মনে হয় সেটা শুনবে, এবং সেই সাথে তো এমপ্যাথি থাকবেই। কারণ আমরা যদি শুধু চোখের ভাষায় কাউকে বুঝতে দিই যে আই ফিল ফর ইউ, আমি জানি তুমি একটু কষ্টে রয়েছো, আমি জানি তোমার কাজ করতে মাঝে মাঝে একটু অসুবিধা হয়, তুমি একটু টায়ার্ড ফিল করো, মাঝে মাঝে তুমি ভুল করে ফেলো, কিন্তু এই যে আমি যখন আমার চোখের ভাষায়, মুখের ভাষায়, গলার টোনে যখন আমি সেটা বোঝাতে পারছি, তখন কিন্তু মনে হয় যারা আমাদের সাথে কাজ করছে, সহকর্মী যারা রয়েছে, একটু যারা হয়তো আমাদের কথা, যাদেরকে একটু অধস্তন জায়গাতে যারা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে, তাদের প্রতি সম্মান দেখালে কিন্তু তারাও আমাদের প্রতি সম্মান দেখাবে। আমি মনে করি আমাদের সোসাইটিতে এমপ্যাথির সাথে রেসপেক্টটা ভীষণ জরুরি। আমরা কিন্তু ছোটদেরকে রেসপেক্ট করতে খুব একটা শেখাই না, বাচ্চাদেরকে বলি তোমরা শুধু শোনো, আমরা শুধু বলবো, কিন্তু ওদেরকে যে শুনতে হয়, আমাদের যারা সাথে কাজ করছে সহকর্মীদেরও শোনা, প্রত্যেকদিন ওদের কথা শোনা, একটু করে শোনা খুব জরুরি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অ্যাগেইন আপনার কথার মধ্যে ওই যে জেনুইননেস এর কথাটা আবারও এসছে। আমরা জেনুইন নিজের সাথে না হলে অন্যের সাথে আসলে আমরা জেনুইন হতে পারবো না। আর এটা সবসময় বলে হয় না, এটা আসলে রেসিপ্রোকেটেড হয় আমাদের নন ভার্বাল কমিউনিকেশনস গুলো দিয়েও, সবসময় আমাদের বলে প্রকাশ করতে হয় না। তো আরো একটা ব্যাপার হচ্ছে যে আমরা অন্যকে সবকিছু সহমর্মিতা বা সহযোগিতা তখনই করতে পারবো আমরা যখন সেলফ হেল্প করতে পারবো। নিজের যত্ন নিতে হবে, নিজের ভালো থাকাটাকে বারবার চেক করতে হবে প্রতিদিন। এটা একটা প্রোঅ্যাক্টিভ এফোর্ট, এবং এটা কনসিয়াসলি অ্যাক্টিভলি এই কাজটা আমাদের করতে হবে, যেটা আমরা ভীষণ ভাবে ভুলে যাই পার্সোনাল এবং প্রফেশনাল কাজের বা প্রায়োরিটিজে, যেটা আসলে আমাদের করা যাবে না। আমাদের আজকে সব গেস্টরাই এই কথাটা কিন্তু বলেছেন। তো আমরা এখন একটু, যেহেতু এই রিলেটেড অনেক ধরনের কথাই আসছে, আমরা একটু জানতে চাইবো শাহজাহান ভাইয়ের কাছে। শাহজাহান ভাই, আপনি এই প্যান্ডেমিকেও নিয়মিত ক্লায়েন্ট দেখছেন, কাউন্সিলিং সাপোর্টটা দিচ্ছেন। তো আমরা যে বিষয়ে আজকে কথা বলছি, কর্মক্ষেত্রে সহমর্মিতার প্রয়োগ বা এটার নিড যেরকম আছে, এই ধরনের কোনো ক্লায়েন্ট কি আপনি পাচ্ছেন? আপনি নাম পরিচয় সবকিছু কনফিডেন্সিয়াল রেখেই যদি আপনার ইনসাইটটা আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন, যে আসলে কি কেউ রিচ আউট করে যে ওয়ার্ক প্লেসে স্ট্রেসের এই কারণ, যে সহযোগিতা সহমর্মিতা না থাকা, কোঅপারেশন না থাকা, বা এটা না বুঝতে পারা, হাউ টু ডু ইট, এই স্কিলটাই না থাকা, সেটার অভাবেই হয়তো সাফার করছেন। এই ধরনের কি কোনো কেস পান? সেটা কি ধরনের কষ্ট বা কি ধরনের কন্টেন্ট নিয়ে আপনার কাছে আসে? ধন্যবাদ রুবিনা আপা সুন্দর প্রশ্ন করার জন্য। তার আগে আমি একটু ধন্যবাদ দিতে চাই আমার শ্রদ্ধেয় শিক্ষক মেহতাব ম্যাম। উনি আছেন, ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এখনো শিখছি এবং প্রতিনিয়ত শিখি। উনি কষ্ট করে এখানে এসেছেন। এছাড়া
জায়দা আপা আছেন, শ্রদ্ধেয় জায়দা আপা, ওনার ধন্যবাদ এখানে সুন্দরভাবে ওনার সময়টুকু দেওয়ার জন্য। এবং সবচেয়ে মানে সব থেকে আমি ডিপ থ্যাংক ইউ দিতে চাই আমার এমডি ডক্টর আশিক সেলিম ভাইকে, মানে ভাইয়াকে, তিনি এই চান্সটা আমাকে দেওয়ার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সো প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আমি অ্যাজ এন এমপ্লয়ি, আমিও কোনো জায়গায় কাজ করি থেরাপিস্টের পাশাপাশি, সেই জায়গা থেকে আমার ফিলিংসটা একটু বলি, তারপরে আমি কেসের জায়গা থেকে যাব। যখন আমি প্রথম পিএইচডব্লিউসি তে জয়েন করি, সেই সময়ে একটা কাজের জন্য প্রথম একদম পিএইচডব্লিউসি প্রথমে শুরু হয়েছে, আমিও প্রথম থেকেই জয়েন করেছি। ঠিক সেই সময়ে একটা কাজের জন্য আমাকে অফিস থেকে ঢাকার বাইরে পাঠানো হয় সেই কাজটা করার জন্য। তো সেই কাজটা আমি করতে গিয়েছিলাম, করতে যে বিষয়টা আমার মধ্যে ফিল হয়েছে সেটা হচ্ছে, করেছি, আমি গিয়েছি, যাওয়ার পর প্রথম যে জিনিসটা হয়েছে, আমি সারাদিন কাজ করার পর রাতের বেলা আশিক ভাই আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে কাজের কথা জিজ্ঞেস করার থেকেও সবচেয়ে বড় যে জিজ্ঞেস করেছে যে তুমি কেমন আছো, বা ওখানে তুমি কেমন ফিল করছো, তোমার থাকার ব্যবস্থা বা তোমার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, এবং খাওয়া নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। সো তোমার যেটা ফিল হচ্ছে তুমি সেভাবে তোমার নিজেরটা টেক কেয়ার করে নিতে পারবা। ওই যে ওই সময়ে জাস্ট আমি জয়েন করেছি এবং ওখানে কাজ করতে যাওয়ার পরে ওই যে ধরনের ফিলিংসটা আমি পেয়েছি, সেখান থেকে কিন্তু আমার কোম্পানির সাথে একটা কানেকশন, এবং আমার এমডি যখন আমাকে সরাসরি ফোন দিয়ে এই ধরনের কথাটা বলে, তখন কিন্তু আমার ভিতর থেকে তার প্রতি একটা ফিলিংস বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা সেভাবে তৈরি হয়েছে, এবং কোম্পানির সাথে বা ক্লিনিকের সাথে আমার কাজ করার যে একটা সহমর্মিতা বা ফিলিংস অনুভব, সেই জিনিসটা আমার অনেক বেড়ে গিয়েছিল। আমি অনেক বেশি কানেক্টেড ফিল করেছি, নিজের প্রতি ওন করেছি কোম্পানি বা ক্লিনিককে। এবং আমাদের পিএইচডব্লিউসির যে কাজের জায়গাটাকে যদি ভাইয়া যেভাবে বলেছে, হয়তো ভাইয়া অনেক কিছুই বলে নাই, তারপর আমি আমার নিজের ক্ষেত্র থেকে যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা রুমের নিজের নিজের জায়গা থেকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি, তখন কিন্তু অন্য মানুষ ফিলটা করছে সেই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। সো থেকে বা আমি আমার জায়গাতে ট্রেনিং এর পারপাসে কাজ গিয়েছিলাম, সেই জায়গা থেকেও আমি এমপ্লয়িদের কাছ থেকে শুনতে পেয়েছি যে এই সহমর্মিতা তাদের এমপ্লয়িদের মধ্যে এবং সব লেভেলের যারা মাঠ পর্যায়ে কাজ করে, সেই জায়গাগুলো আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি। আর কেস এক্সাম্পল অ্যাজ এ মানে থেরাপিস্ট আমি যখন কাজ করছি, সো কাজ করার সময় আমি দেখতে পেয়েছি বর্তমান কোভিড-19 সাধারণ ভাই আপনার লাইনটা একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, ওকে, আপনি কন্টিনিউ করেন, দেখি যে এটা ঠিক থাকে কিনা। আচ্ছা ঠিক আছে। সো আমি এইরকম একটা কেস আমি শেয়ার করতে পারি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করার জায়গা থেকে, যে এমপ্যাথিটা কতটুকু গুরুত্বপূর্ণ, যে একজন এমপ্লয়ির জন্য, যে তার কাজের ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়ে বা তার কাজে কতটুকু মানে সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটায় যদি আমি একটু কেসটাকে দেখার চেষ্টা করি। আমার কাছে একটা অন্য অর্গানাইজেশনের একজন ব্যক্তি আমার কাছে এসেছিলেন কাউন্সেলিং এর জন্য। তখন আমরা প্রথমে যখন শুরু করেছি, তো যখন আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি, তখন তিনি বলার চেষ্টা করলেন যে তিনি প্রথমে অর্গানাইজেশনে খুব সুন্দরভাবে কাজ করতেন, নিয়ম মেনটেন করে কাজ করছেন, এবং প্রথমে কাজ করার জন্য খুব সুন্দরভাবে রিকগনিশন পাচ্ছিলেন। তারপরে কাজ করতে করতে এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে তার ফ্যামিলির মধ্যে একটা ইস্যু তৈরি হয়। তার ফ্যামিলির কোনো একজন ব্যক্তি এই ধরনের কোভিড-19 সিচুয়েশনের মধ্যে আক্রান্ত হয়ে গিয়েছে, যার ফলে তার টেক কেয়ার অথবা সেই সিচুয়েশন গুলোকে ম্যানেজ করতে যেয়ে অনেক সময় তিনি সঠিকভাবে অর্গানাইজেশনে সময় দিতে পারেননি। অর্গানাইজেশনে
কাজগুলো সঠিকভাবে করতে পারেননি। তিনি কিছুদিন ছুটিতেও ছিলেন। ছুটির পর যখন তিনি আবার কাজে ফেরত এসেছেন, সেই সময়ে তিনি এসে সঠিকভাবে কাজের প্রতি মনোযোগ দিতে পারছিলেন না, কাজগুলো সঠিকভাবে করতে পারছিলেন না, সময় মতো কাজ ডেলিভারি করতে পারছিলেন না। তারপরে তার কোয়ার্কার্স এর সাথে কমিউনিকেশনস এর জায়গাগুলো ছিল, সেই কমিউনিকেশনস গুলো তিনি সঠিকভাবে করতে পারছিলেন না। এরকম বিভিন্ন ধরনের ইস্যু তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল। তো ধীরে ধীরে তার মনোযোগ যখন হ্যাম্পার হচ্ছিল, একদিন তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ডাকলেন। ডাকার পর বললেন যে আপনার মধ্যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এইরকম সিচুয়েশন থাকলে তো ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য যে আপনাকে এই অর্গানাইজেশনে কন্টিনিউ করানো। আপনি নিজের জায়গা থেকে একটু চেষ্টা করেন কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারেন, কারণ আলটিমেটলি তো আপনার যে পজিশন আছে সেখান থেকে কাজটা করতে হবে। তো ওখান থেকে উনি খুব হার্ট হয়েছেন যে ওনার ফ্যামিলিতে একটা সিচুয়েশন ছিল, যে জিনিসটা উনি অফিসকে জানিয়েছিলেন এবং জানার পরও তাকে সেই জায়গা থেকে আন্ডারস্ট্যান্ড করতে হয়তো পারেনি। তারপরে উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছিলেন কাজগুলোকে সঠিকভাবে করার জন্য, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে কাজের প্রতি যে একটা অনীহা তৈরি হচ্ছিল, বা কাজের প্রতি আগে যে রকম ইনভলভেন্সি ছিল, সেই ইনভলভেন্সিটা ধীরে ধীরে তার কমে যাচ্ছিল। তার মধ্যে একটা জব স্ট্রেস, মানে বাড়ির কাজটা বা তার ফ্যামিলি মেম্বারের সেবা করার পর যে কাজটা তিনি মনোযোগ দিয়ে করবেন, সেই জিনিসটা হচ্ছিল না। তার নিজের যে সেলফ স্টিম বা আত্মবিশ্বাস ছিল, সেই জিনিসগুলো ধীরে ধীরে ডিক্রিজ করে যাচ্ছিল। এবং তিনি আগে যেরকম নিয়ম মেনে কাজ করতে পারতেন, কাজের প্রতি যে একটা প্যাশন ছিল, সেই জিনিসটা তিনি আর এইভাবে দিতে পারছিলেন না। এবং একটা পর্যায়ে তিনি খুবই ডেটোরিয়েট এবং খুবই মানে শোচনীয় অবস্থার মধ্যে পড়েছেন এবং পার্সোনালি ফ্রাস্ট্রেটেড ফিল করছিলেন যে এই অবস্থায় যদি আমার চাকরিটা চলে যায় এবং আমি যদি চাকরিটা না করতে পারি, তাহলে আমি কি করব এবং আমার কি হবে, কারণ আমার অর্গানাইজেশন তো আমাকে বুঝতে পারছে না এবং আবার কলিগরাও আমাকে এইভাবে হেল্প করছে না। তো আমার যদি কোনো কারণে চাকরি চলে যায়, এই মুহূর্তে তো আমি নতুন চাকরিটাও পাবো না, তাহলে একই তো আমার ফ্যামিলিতে একটা কন্ডিশন চলছে, তার উপর যদি এই সিচুয়েশন যায় তাহলে আমি কি করব। এইরকম হতাশাগ্রস্ত অবস্থা থেকে তিনি আমার কাছে এসেছেন এবং তিনি আমার কাছে কাউন্সিলিং সেবা নিচ্ছিলেন এবং এখন পর্যন্ত আছেন। এখন কিছুটা ইমপ্রুভ জায়গাতে এসেছেন এবং তিনি তার জায়গা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন। এরকম সহমর্মিতার যে অভাব বা কিছু কিছু ক্ষেত্রে যে সহমর্মিতার জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল, এইরকম কেস আমি পেয়েছি এবং এই ধরনের সিচুয়েশন গুলো যে একজন ব্যক্তিকে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কতটুকু ইম্প্যাক্ট করতে পারে, সেই জায়গাটা আমি অনুধাবন করতে পেরেছি এবং সহমর্মিতার গুরুত্বটাকেও সমানভাবে অনুভব করতে পেরেছি প্রত্যেকটি জায়গাতে। থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ শাহজাহান ভাই। প্রথমত আপনি চমৎকার কেস গুলো শেয়ার করলেন, একটা কেসের কন্টেন্ট আমাদের শেয়ার করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা একটা মানুষের লাইফে কতখানি গভীরে প্রভাবটা পড়ে যায়। আর সেকেন্ডলি আপনি খুব চমৎকার করেও বলেছেন যে পিএইচডব্লিউসি তে কত সুন্দর একটা এমপ্যাথেটিক এনভায়রনমেন্টে আপনারা কাজ করেন, এটা খুবই এনকারেজিং। এটা একটা আইডিয়াল এক্সাম্পল মেবি আমাদের সবার, এটা মানে যারা শুনছেন অন্য অর্গানাইজেশন আপনার ফেসবুক লাইভেও আছেন, সেটা চেষ্টা করা যায় এবং এটার পজিটিভ ইম্প্যাক্ট আসলে এমপ্লয়ের উপরে পড়ে। এবং এর সাথে আমি বলতে চাই যে সাজেদা ফাউন্ডেশনেও আসলে আমাদের যখন এই কোভিড-19 এই প্যান্ডেমিকটা শুরু হয়, আমাদের ফিজা আপা আসলে নিজে থেকে ফোন করে যারা কোভিড এফেক্টেড হতেন তাদেরকে ফোন করতেন। তো আমরা যখন নিড অ্যাসেসমেন্টটা করি, আমাদের ওখানে এই রিফ্লেকশনটাও চলে আসে যে এরকম আমরা কোথাও পাইনি যে এরকম সিইও আমাদের ফোন করে খোঁজ নিয়েছেন যে কিরকম আছি, সব ধরনের সেবা দিয়েছেন। তো এটা আসলে মানে আইডিয়াল, এটাই মেবি হওয়া দরকার আমরা সবাই, এবং এটা সম্ভব। এই কাজগুলো পিএইচডব্লিউসি সাজেদা এবং ম্যামও যেটা বললেন ডিইউতে উনি যখন ছিলেন, এই এক্সাম্পল গুলো আমাদের হোপ দেয় এবং আমাদেরকে আসলে বলে যে এটা ইম্পসিবল কিছু না, এটা খুবই পসিবল। এটা পসিবল করার জন্য আসলে যেই লিডিং পজিশনে যারা থাকে, অর্গানাইজেশনের যে একটা লেন্স থাকে, সেই লেন্সটার মধ্যে আসলে এমপ্যাথির এই সেন্সিটিভিটিটা থাকাটা অনেক জরুরি। তাহলে কিন্তু এটা প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে ইনবিল্ড করা গেলে এই চর্চাটা কিন্তু একদম টপ বটম সব এমপ্লয়ি, সব সহকর্মী, কোয়ার্কাররা সবাই কিন্তু প্র্যাকটিস করতে পারেন এবং আলটিমেটলি এটা আসলে একজন মানুষের পার্সোনাল এবং প্রফেশনাল দুইটা লেভেলেই কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পড়ে।
সো আমি এখন একটু আবার ফিজা আপার কাছে চলে যেতে চাই। আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষের দিকে। আপার কাছে আমি এটা বলতে চাই শেষের দিকে যে আমরা বলেছি যে আমাদের হেলথ সেক্টরেও সাজিদা ফাউন্ডেশন সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে, 2টা হসপিটাল রান করছে, আমাদের 4000-এর মতো 3500-এর মতো আমাদের কিন্তু সাজিদা ফাউন্ডেশনের যে অর্গানাইজেশন সেখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের সেখানে কর্মীরাও আছেন মাইক্রোফিন্যান্স এবং ওভারঅল হেলথ সেক্টরে যেই আমাদের কাজগুলো হচ্ছে। তো সেই 2টা ক্ষেত্রে সমন্বয় করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা অলরেডি দেখেছি যে এটা খুবই মানসিক স্বাস্থ্য ফ্রেন্ডলি একটা অর্গানাইজেশন। তো এইখানে আপনি যদি আরেকবার বলেন যে ইন দ্য লং রান পরবর্তীতেও এই অ্যাসপেক্ট গুলো কিভাবে ওভারঅল আপনার লিডারশিপের জায়গা থেকে অর্গানাইজেশনের কোথায় কোথায় আপনি কিভাবে দেখতে চান আর ইন ফিউচারে, আর কোথায় আপনি এটাকে ইনবিল্ড করতে চান এবং আলটিমেট ভিশনটা কিরকম মেন্টাল হেলথ অ্যাসপেক্টটা নিয়ে একটু যদি শেয়ার করেন আপা, আমরা তারপরে আস্তে করে শেষ করে দিব। আমি খুব তাড়াতাড়ি কয়েকটা পয়েন্ট জাস্ট যেটা আলোচনা হয়েছে ওইটা বলে আমি আমাদের মেন্টাল হেলথের ফিউচার সম্বন্ধে একটু আলোকপাত করব। সো একটা জিনিস আমি বলবো যে আসলে আমি ব্যক্তিগত জায়গা থেকে আসলে ওই মেন্টাল হেলথের ব্যাপারে একটা বিশেষ আগ্রহ বা প্যাশন আমার কাজ করেছে অনেক দিন থেকেই, কিন্তু সামহাও অনেকভাবে চেষ্টা আমরা করছিলাম, কিন্তু একটা জায়গায় আমরা লাস্ট 3-4 বছর ধরে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং এইখানে আসলে ডক্টর আশিক সেলিমের একটা বড় কন্ট্রিবিউশন আছে এবং 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 টিমের। সো সেটা আমি আসলে রেকগনাইজ করতে চাই এবং আজকে আসলে 22 জনের একটা টিম আমাদের হয়েছে এবং আমরা গর্ব করে বলতে পারি এবং সেইটা আমাদের সবার সাথে এবং এক্সটার্নাল মেহতাব আপার মতো মানুষ এবং আরো অনেকেই আমাদেরকে এই যাত্রায় সহযোগিতা করেছেন। সো ওইটা আমি একটু রেকগনাইজ করতে চাই। কিন্তু আমি কেন বলছি এই কথাটা, আসলে আমি যদিও অনেক সময় পার্সোনালিও হয়তো কাউন্সেলিং করেছি, থেরাপি করেছি, হ্যাঁ করেছি, কিন্তু আমার আসলে এই 4 বছরে বা 3 বছরে এই যে আশিকের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা, আমার একটা লার্নিং হয়েছে যে এই সেলফ কেয়ার জিনিসটা। সো আশিককে দেখি, আমি এটা সবসময় বলি, ঠাট্টাও করি, কিন্তু আমি শিখি যে আসলে সেলফ কেয়ারটা মানে আমার এই 27 বছরের কর্মজীবনে আসলে অতটা মানে হ্যাঁ বুঝতাম কিন্তু প্র্যাকটিস করতাম না, কিন্তু এখনো যে খুব প্র্যাকটিস করতে শিখে গেছি আমি তা না। মানে এই যে নিজের খেয়াল রাখা, নিজের যত্ন নেওয়া, মানে এইটা যে মানে খারাপ কিছু না, আর আর এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সো দ্যাট আমি আরো বেশি ফ্লারিশ করতে পারি আমার কর্মজীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। মানে এই জিনিসটা আমি আশিকের কাছ থেকে খুব শিখি এবং আমি ওকে হয়তো ঠাট্টা করি, কিন্তু যে ও এত সেলফ কেয়ার, এটাতে আমি পাগল হয়ে যাব যদি আমি এখন মানে নিজের যত্ন না নেই বা আমি ছুটিতে না যাই, ঠাট্টা করি, বাট রিয়েলি আই লার্ন ফ্রম দ্যাট এবং আমি এটা আসলে ডেসিমিনেট করার চেষ্টা করি এখন আমাদের অর্গানাইজেশনে, যে যে আসলে এই যে আপাও যেটা বললেন যে যে সেলফ কেয়ারটা ইটস নট সেলফিশনেস বাট বিং রেসপন্সিবলি মানে টেকিং কেয়ার অফ ওয়ান সেলফ, মানে ওই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট যে আমি রেসপন্সিবল ভাবে নিজের যত্ন নিচ্ছি। সো ওইটা মনে হয় যদি অর্গানাইজেশনের বিভিন্ন জায়গায় নার্চার করা যায়, এটাতে ফল আসলে খারাপ হবে না, ভালো হবে। মানে ওইটা আমি শিখেছি আমি বলবো। এবং আরেকটা পয়েন্ট আমি যেটা বলি যে আমার কাছে মনে হয় যে যে ফ্রম দ্য টপ টিয়ার অফ দ্য ম্যানেজমেন্ট মানে এই সিগন্যালটা মানে থাকতে হবে যে আসলে আমরা উই আর কন্টিনিউয়াসলি লার্নিং, whether we are creating learning organizations, মানে এইটা খুব ইম্পর্টেন্ট এবং এই মূল্যবোধটা আমার কাছে আমাদের ফাউন্ডারের কাছে থেকে এসছে। যেমন এবং উনি 84 বছর বয়সেও মানে ওনার গ্র্যান্ড চিলড্রেনদেরকে বলতেন আমাকে এই ফেসবুক শিখিয়ে দাও, আমাকে হোয়াটসঅ্যাপ শিখিয়ে দাও, আমাকে এইটা শিখিয়ে দাও, মানে হি নেভার স্টপ লার্নিং। এবং ওই জিনিসটা যেমন আমার এখনো মনে পড়ে এবং আমাদের ফাউন্ডার হ্যাপেন্স টু বি মাই ফাদার। সো ওনাকে যখন শেষে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি
সো শেষের দিকে তখন পরে আমি যখন ওনার কম্পিউটারে গেলাম এবং যখন আমি লাস্ট টাইম ওনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি, ওনার হি হ্যাড পার্কিনসন্স ফর মেনি ইয়ার্স। সো লাস্ট আমি গুগল সার্চটা দেখছি যে কি করেছেন, হি ডিড যে লাস্ট স্টেজেস অফ পার্কিনসন্স এন্ড হাউ টু ডিল উইথ ইট। মানে ওনার লাস্ট সার্চ মানে একদিন আগেও হি ডিড ইট। সো মানে উনি কনস্ট্যান্টলি আমাদেরকে বলতেন যে আমার এটা হচ্ছে, আমার ওইটা হচ্ছে, এবং কন্টিনিউয়াসলি হি লার্নড। মানে ওই জিনিসটা আমরা অর্গানাইজেশনে নিয়ে আসার চেষ্টা করি। সো যেটা আমি সবসময় বলার চেষ্টা করি, সৈয়দ হুমায়ুন কবিরের যে পার্সোনাল ভ্যালিউস ছিল, বা উনি যেই জীবনটাকে যেভাবে দেখতেন, সেইটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা সাজিদা ফাউন্ডেশনে সবকিছু সবসময় চেষ্টা করি। সো আর আরেকটা জিনিস খুব স্পষ্টভাবে যেটা আমরা শিখেছি, যেটাতে আমরা প্রাতিষ্ঠানিক এগেন রূপ দেওয়ার চেষ্টা করি, যে বিইং ট্রুথফুল, যে হোয়াট এভার ইট ইজ, তোমাকে মানে সত্যি কথা বলতে হবে, যদি সত্যি কথা অনেক সময় খুব সোজা না বলা, হ্যাঁ, বা ডিসিশন নেওয়াও খুব ইজি না, মানে হার্শ ডিসিশনস নিতে হয়, বাট ইউ ক্যানট লাই। মানে এই জিনিসটা মানে খুব স্ট্রংলি মানে প্র্যাকটিস করা অর্গানাইজেশনে। আরেকটা জিনিস যেটা আমরা সবসময় মানে চেষ্টা করি, এবং যেটা আশিকও কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছে, যে আমাদের সমাজে আসলে আমাদের ভালো মানুষ হওয়া বা এমপ্যাথেটিক, বা আপাও বলছেন যে সহমর্মিতার জায়গাটা, ভালো মানুষ হওয়া এট দ্য এন্ড অফ দ্য ডে, মানে ওই জিনিস, ভালো মানুষের অভাব হয়ে গেছে, ভালো প্রতিষ্ঠানের অভাব হয়ে গেছে, মানে এইটার একটা ক্রাইসিসে আমরা ভুগছি। সো আমরা ভালো মানুষ হতে পারলে, এবং ছোটবেলার থেকে সেটার একটা চর্চা করা দরকার, যে ছোটবেলার থেকে এটা বলার দরকার নাই যে তোমার মানে পৃথিবীর সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে। মানে আমি এই প্যান্ডেমিকের সময় নিজেও একটা রিয়েলাইজেশন আমার মধ্যেও হয়েছে, এবং আই গেস অনেকের মধ্যেই হয়েছে, যে ইট ইজ নট জাস্ট ইম্পর্টেন্ট যে আমি হার্ভার্ডে গেলাম না অক্সফোর্ডে গেলাম না কোথায় গেলাম, ইট ইজ ইম্পর্টেন্ট যে আমার ভালো মানুষ হতে হবে, এবং ছোটবেলার থেকে মানে বাচ্চাদেরকে ওইভাবে মানুষ করতে হবে, যে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানে যেটা দরকার আমাদের আর কি, যে ভালো মানুষ হওয়া এবং মানুষের জন্য বিপদে আপদে মানুষের সাথে একজন আরেকজনের পাশে থাকা। সো এইগুলা রিফ্লেকশন আসলে প্রতিষ্ঠানে আলটিমেটলি মানে হতে থাকে আর কি। সো যখন আমরা কথা বলি, তখন যখন আমরা এই কথাগুলা বলি, তখন আমরা বলি যে আমি আসলে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু বলছি না, বা আমি এক্সট্রাঅর্ডিনারি মানে হ্যাঁ সাজিদা ফাউন্ডেশন এক্সট্রাঅর্ডিনারি প্রতিষ্ঠান বিকজ এই কথা বলছে, তখন আমি বলি যে এইটাই নর্মাল, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। মানে এখানে আমাদের এটার অভাব হয়ে গেছে বিধায় আমরা এই সিম্পল জিনিসগুলোকে এক্সট্রাঅর্ডিনারি বলছি, বাট এইটা এক্সট্রাঅর্ডিনারি বলে আমি আসলে সাজিদা ফাউন্ডেশন কে মানে ওই জায়গায় আমি ভাবতে চাই না, বিকজ এটা নর্মাল জিনিস, মানে দিস ইজ দ্য বেসিক। মানে এটা যখন আমরা মেনে নিতে পারবো, তখনই কিন্তু আমাদের এই সমাজটা বদলাবে। সো এইটা একটা। আর আমি যেহেতু এটা স্বাস্থ্য রিলেটেড একটা আয়োজন, সো আমি কেন নারায়ণগঞ্জের দুই একটা কথা না বললেই নয়, যে কেন আসলে আমাদের নারায়ণগঞ্জের 102 জন স্টাফ, সেটা ওয়েদার ইটস এ কনসালটেন্ট অর ওয়েদার ইটস আমাদের হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কেন ওনারা আসলে এত ভালো ব্যবহার করেন, why they are so empathetic, মানে এটা কেন হলো। সো কালকেও আমরা একটা ভিডিও দেখছিলাম, যেটা এক্সটার্নালি মানে একটা মানে কেউ করেছে এবং সেটা মিডিয়াতে গেছে, এবং তখন যখন পেশেন্টদের কাছে মানে থেকে এই কথাগুলো শুনছিলাম, তখন আমরা নিজেদের মধ্যে আলাপ করছিলাম যে আমাদের একটা কেস স্টাডি করা দরকার আসলে, যে ওয়াই আমাদের নারায়ণগঞ্জ কোভিড হসপিটালের মানুষরা মানে এত এমপ্যাথেটিক হলো, মানে মানে হোয়াট, মানে এটার সাকসেসের পিছনের আসলে কি কি উপাদানগুলা আমরা ঠিক করতে পেরেছি, যেটা আমরা আমাদের অন্যান্য
অন্যান্য প্রোগ্রামে রিফ্লেক্ট করতে পারি। সো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমরা হয়তো সাজিদা ফাউন্ডেশনে উইথ সাবজেক্ট টু রিসার্চ আমার কাছে মনে হয় এইটুকুন আশ্বস্ত ওনাদের করতে পেরেছি যে আপনাকে হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস অফ প্রোটেকশন, হ্যাঁ, এবং আমরা দিব, এবং আপনার যা লাগবে এই সময় শারীরিকভাবে বা মানসিকভাবে যাই সাপোর্ট লাগবে আমরা আপনার সাথে আছি। তো ওনারা যখনই যা মানে চেয়েছেন আমরা দিতে সামর্থ্য হয়েছি, এবং ওনারা আমাদেরকে বলতেও মানে কোনো সংকোচ করেন নাই যে আমার এটা এখন লাগবে। সো ওইটা একটা মনে হয় একটা ভালো মানে কাজ করেছে আমার কাছে মনে হয়। আর যেটা বললেন যে একজন একজনের পাশে থাকা, ফোন, এই হ্যাঁ একটা এক্সাম্পল এসে করতে পেরেছি, অনেকের ক্ষেত্রে হয়তো করতে পারিনি, যে একটা ফোন কলই তো বা একটা টেক্সট মেসেজই তো। সো সেইটা একটা যে বগুড়ায় বসে আছে বা যে শরীয়তপুরে বসে আছে, সে যখন ওটা পাচ্ছে ওর কাছে এটা অনেক মূল্যবান, এবং এটা আমার কাছেও অনেক মূল্যবান হয়েছে। মানে আমার অনেকবার হয়েছে যে চোখে পানি চলে এসছে যে যখন দেখেছি যে আমাদের স্টাফরা ছোট্ট জিনিস, একদম কিছুই না, মানে একটা ফোন কল, একটা টেক্সট বা আরো অনেক ছোট ছোট জিনিস আমরা করতে চেয়েছি, করেছি, এবং ওইটার যে ইম্প্যাক্ট, এবং অনেকবার আমার চোখে পানি চলে এসছে যে দিস ইজ অ্যামেজিং। মানে এই এতটুকুন করলে মানুষ এত খুশি হয়ে যেতে পারে, মানে এইটা মানে অস্বাভাবিক লেগেছে আমার, যে এটা তো আমি তো টাকা দিচ্ছি না বা অন্য কিছু দিচ্ছি না বা প্রমোশন দিচ্ছি না, ইনক্রিমেন্ট দিচ্ছি না, বাট এইটার took us a long way in the last 6 months. সাজিদা ফাউন্ডেশনকে আমি বলবো একটা নতুন জায়গায় নিয়ে গেছে আমি বলবো। সো ওই লাস্টলি যেটা বলবো যে আসলে যখন আমি এখন প্রাতিষ্ঠানিক দিক থেকে দেখি, অর্গানাইজেশনের স্ট্রাকচার এবং প্রসেসের মধ্যে যখন অর্গানাইজেশন বড় হয়ে যায়, যেটা আমরা বললাম যে তখন ওই স্ট্রাকচার এন্ড প্রসেসের মধ্যে এই উপাদানগুলা যদি ঢুকানো না হয় কনসিয়াসলি, তাহলে ওইটা হারিয়ে যায়। সো ওই জায়গাগুলোতে মানে উই হ্যাভ টু প্র্যাকটিস হোয়াট উই প্রিচ, এবং ওটা তখন ওই স্ট্রাকচার এবং প্রসেসের মধ্যে ইনবিল্ড করতে হবে। সো একটা এক্সাম্পল দিব আমি জাস্ট, যেমন ধরেন আমরা ডিসেবিলিটি ইনক্লুশনের কথা বলি, হ্যাঁ, এখন ডিসেবিলিটি ইনক্লুশনের পলিসি করে শেলফে রাখলে হবে না যে আমার ডিসেবিলিটি ইনক্লুশন পলিসি আছে, হাউ ডু উই প্র্যাকটিস এন্ড হাউ ডু উই নার্চার ইট, এবং স্টাফদেরকে বলতে মানে ওই সেনসিটিভ কিভাবে করতে পারি। তো সাজিদা ফাউন্ডেশনে যেমন আমরা চেষ্টা করেছি যে ম্যান্ডেটরি, তোমার এতজন মানুষ মানে যাদের কিছু ফিজিক্যাল অর মেন্টালি ওনারা পিছিয়ে আছেন বিভিন্ন কারণে, তাদেরকে অর্গানাইজেশনে রাখতে হবে এবং নিতে হবে, এবং তাদের সাথে নর্মাল একজন আপনার কলিগ হিসেবে ট্রিট করতে হবে। সো তাদের সাথে যখন আমরা ইন্টারঅ্যাক্ট করছি, অটোমেটিকলি আমার সেন্সিটিভিটিটা গ্রো করছে। হ্যাঁ হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি বলবো যে ওইটা সাজিদা ফাউন্ডেশনে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি, এবং আমাদের সব যে আমাদের অফিসগুলা তো এখনো ডিসেবল ফ্রেন্ডলি না বা অনেক সমস্যা আছে, তাও আমরা যেটা বলার চেষ্টা করি, অ্যাটলিস্ট তুমি চিন্তা করো যে এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে এবং আমাদের একসাথে তাদের সাথে বাস করতে হবে। তুমি যখন চিন্তা করা শুরু করবে, তখন ছোট একটা অফিস হলেও সেখানে একটা সলিউশন তুমি বার করে নিয়ে আসতে পারবে। সো ওই জিনিসগুলা যে ছোটখাটো মানে রিট্রিটের ব্যবস্থা করা, যেটা আপা বললেন যে অনলাইনেও অনেক কিছু করা যায়, ওগুলা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটার বলবো যে সবকিছু তো আর ভালো হচ্ছে না। যেমন আমি দেখছি যে অনেক কনফ্লিক্ট কিন্তু বেশি হচ্ছে আগের থেকে, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলা বেশি হচ্ছে, যেহেতু ওই ফিজিক্যাল এক কাপ চা খেতে যেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হয়ে যায়, সেইটা তো এখন দূর হচ্ছে না আসলে। মানে ওই জায়গাগুলাতে, এবং সবার মনকেও আমরা
যে একদম মানে আশ্বস্ত করতে পারছি সেটা হচ্ছে না, মানে সো ওইটাও আমি রেকগনাইজ করছি। সো মেন্টাল হেলথ নিয়ে যদি লাস্টলি বলি যে হ্যাঁ, মেন্টাল হেলথ নিয়ে যেটা আমাদের ভিশন, যে সাজেদা ফাউন্ডেশন মানে হাইয়েস্ট টিয়ার অফ of the population in our country, যারা যারা অনেক যাদের সক্ষমতা আছে, তাদেরকে যেমন আমরা সার্ভ করতে চাই, একদম পোরেস্ট অফ দ্য পুয়ার তাদেরকেও আমরা সার্ভ একটা ভিশন আমরা রেকগনাইজ করি যে এইটার স্ট্রাকচারগত ভাবেও এটা আলাদাভাবে এটা ম্যানেজমেন্ট করতে হবে, এবং আমাদের যেহেতু এই এই রিলেটেড প্রফেশনালসদের অনেক সংকট, সো সেখানে আমাদের বিভিন্ন ভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে। সো ওইটা আমাদের একটা ভিশন। আর আরেকটা ভিশন হচ্ছে যে আসলে আমরা তো যেমন এই মানে সার্ভিস গুলা বা কাউন্সিলিং সার্ভিস বা যাদের নন কাউন্সিলিং সাপোর্ট লাগে সেইটা দেওয়া, এবং এবং গ্র্যাজুয়ালি কিছু রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটির দিকে যাওয়া, মানে এইটা। আর থার্ডলি আমি বলবো যে ক্যাপাসিটি বিল্ডিং, যে যেহেতু আমরা একদম প্রফেশনাল দিয়ে আসলে সব টিয়ারের পপুলেশনকে আমরা অ্যাড্রেস করতে পারবো না, যেমন এত সাইকিয়াট্রিস্ট, এত কাউন্সিলিং প্রফেশনালস বাংলাদেশে নাই। সো আমরা প্যারা ফোর্সেস তৈরি করে কিভাবে মানে সারা বাংলাদেশে এই সার্ভিসটা নিয়ে যেতে পারি। সো দ্যাট ইজ আওয়ার ভিশন, বিকজ সাজেদা ফাউন্ডেশনের কোরে আসলে আছে হেলথ, সো ফিজিক্যাল হেলথ এন্ড মেন্টাল হেলথ। সো ওই জায়গা থেকে মানে আমাদের ওয়েটেজটা মানে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের একই সমান আমরা ইন দ্য কামিং ইয়ার্স দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপা, অনেক ডিটেইল আমরা রোড ম্যাপটাও কিছুটা দেখতে পেয়েছি এবং আপনি খুব সুন্দর করে বলেছেন, এবং আমার মনে হয় যে সেই দিক থেকে সাজেদা ফাউন্ডেশন একটা এক্সাম্পল সেট করছে যে কিভাবে আসলে এই ইনক্লুশনটা করা যায়, মেন্টাল হেলথের ইনক্লুশনটা সব অ্যাসপেক্টেই করা যায়। স্ট্রাকচারাল ওয়েতে ভাবলে সেটা যে আসলে অর্গানাইজেশনের সব জায়গাতেই সেটার ইম্প্যাক্টটা পড়ে, সেই জায়গাগুলো আমরা দেখতে পেয়েছি। আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমি জাস্ট 2-3টা প্রশ্ন নিব, যেহেতু আসছে আমরা বলেছিলাম যে আমরা কিছু প্রশ্ন নিব, তো আপনারা করবেন। তো থ্যাংক ইউ আপা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অ্যাপোলজি চেয়ে একটু আমার যেতে হচ্ছে আর কি, আমার আরেকটা সময় দিয়েছেন, ধন্যবাদ। আপা অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো সবার সাথে দেখে। আপা ভালো থাকবেন। সবাই ভালো। রবিনা, থ্যাংক ইউ। সেম টু ইউ। ওকে আপা, মেহতাব ম্যাম আপনার কাছে আমরা একদম শেষ পর্যায়ে আমি বলবো, কারণ আমাদের সময়ের একটু বেশি নিয়ে নিয়েছি। আমি জাস্ট 2টা প্রশ্ন নিব। মেহতাব ম্যামের কাছে প্রথমে একটা প্রশ্ন দিচ্ছি। একজন প্রশ্ন করেছেন যে লং ওয়ার্ক আওয়ারের পরে বাসায় হয়তো অ্যাটেনশন দিতে পারছি না ঠিক মতো বাসায় ফিরে, এবং তখন গিলটি এবং স্যাড লাগে। তো হাউ ক্যান আই নট ফিল গিলটি অ্যান্ড স্যাড? এটা একজন ফ্রন্টলাইন হেলথ কেয়ার এই প্রশ্নটা করেছেন ম্যাম। তো আপনি যদি একটু অ্যান্সার করতেন যে কি ওনাকে বলতে পারি আমরা। প্রশ্নটা যদি আমি বুঝে থাকি রুবিনা, সেটা হচ্ছে যে মানে অনেক বড় একটা লম্বা সময় কাজ করার পরে বাসায় গিয়ে অন্যদেরকে মনোযোগ দিতে পারছি না, যেটাতে স্যাড লাগছে। am I right? ঠিক বললাম? আচ্ছা, তো যেটা হয় যে আমরা না মানে অনেক বেশি নিজের কাছ থেকে প্রত্যাশা করি যে আমি সব জায়গায় ভীষণ ভালো কাজ করব, হ্যাঁ, বাইরেও করব, ঘরেও করব। এই যে নিজের কাছে প্রত্যাশা নিয়েও কিন্তু আমাদের একটু ভাবতে হবে যে আমরা কতটুকু প্রত্যাশা নিজের কাছে করব। যেহেতু আমি নিজেই একটু স্ট্রেসড আউট, একটু না ভালোই স্ট্রেস আউট হয়েছি কাজ করার ফলে, লম্বা একটা আওয়ার্স টায়ারিং ছিল, তো আমার জন্য কিন্তু একটু মানে আনওয়াইন্ড করার জন্য একটু সময় লাগবে, যে আমি আগে একটু স্থির হব, তাই না? যে ডেফিনেটলি
ম্যাম আপনার লাইনটা কেটে আমি যাচ্ছে। যদি কাজের পরে আমি বিশ্রামটা না নিই, যেটা আমরা ভীষণভাবে মেডিটেশন থেকে খুব ভালো একটা উপকার পাই, আমরা যদি মেডিটেশন করার সময়ও না পাই, যেটা একদম সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করা, যেটা একেবারেই খুব 4-7-8টা খুব মানলে খুব ভালো হয়, যে আমি ঠিক 4 সেকেন্ডেই নিঃশ্বাসটা নিচ্ছি, 7 সেকেন্ড ধরে রাখছি এবং 8 সেকেন্ড ধরে আমি যেন নিঃশ্বাসটা ছাড়তে পারি। আমি যেমন এখন সারাক্ষণ কিন্তু আমি আমার অক্সিজেন হ্যালো ম্যাম আপনার লাইনটা কেটে যাচ্ছে। একটু মেডিটেশন করে একটু বিশ্রাম নিয়ে নিজের সাথে যে একটা আমাদের বোঝাপড়া করে নিতে হবে, যে আমরা অনেক সময় মনে করি যে এটা ঠিক হচ্ছে না, আমি তো এতক্ষণ ওদেরকে সময় দিইনি, আমার বাচ্চাটা দৌড়ে এসেছে, আমার ওয়াইফ বা আমার পার্টনার আমার কাছ থেকে এখন সময় দাবি করছে, কিংবা আমার বাড়িতে যারা অসুস্থ আছেন তারা আমার কাছ থেকে সময় দাবি করছেন। সবাই দাবি করতেই পারেন, কিন্তু মূল কথা তো হচ্ছে আমি ভালো আছি কিনা এখন। তো যেটা আমাদের কিন্তু ট্রেনার, আমাদের যে কাউন্সিলিং এর ট্রেনার ছিলেন সাউথ ইন্ডিয়ান, উনি খুব সুন্দর করে বলতেন যে যেদিন তুমি ভালো নেই সেদিন যদি ক্লায়েন্টকে তুমি অ্যাপয়েন্টমেন্টও দিয়ে ফেলো এবং ক্লায়েন্ট হয়তো তোমার দোরগোড়ায় পৌঁছে গেছে, কিন্তু তুমি ফিল করছো তুমি মেন্টালি ফিজিক্যালি আজকে ফিট নও, তুমি ক্লায়েন্টকে বলো যে আজকে তোমাকে আমি যদি দেখি, তোমাকে অ্যাটেন্ড করি, কারণ তোমার প্রতি আমার একদম 100% মনোযোগ থাকতে হবে, আমার চেষ্টা করতে হবে, যদি আমি তোমাকে অ্যাটেন্ড করি আমি তোমার প্রতি জাস্টিস করব না, যেটা ফিজা বললো যে বিং অনেস্ট, আমাকে কিন্তু অনেস্ট হতে হবে, জেনুইন হতে হবে, যে আমি যদি আজকে তোমাকে সময়টা দিই আমি হয়তো 50% পারবো, 50% আমি পারবো না। কাজে আমরা কিন্তু নিজেকে খেয়াল করব যে আমি আজকে ভালো আছি কিনা, এখন এই মুহূর্তে ভালো আছি কিনা, বোধ শারীরিকভাবে মানসিকভাবে আমি নিজের শরীর নিজের মনটাকে একটু সময় দিই, নিজেকে একটু আলাদা করে আদর করি, যত্ন করি, তারপরে আমি সেটা করি। যদি গিল্ট হয়, আমাদের ভীষণ গিল্ট ট্রিপ হয় যে আহারে ওরা তো এতক্ষণ আমাকে মিস করেছে, এরকমভাবে আমাদের কিন্তু অপরাধ বোধ ভীষণ জমে যায়, সেটাকেও কিন্তু ডিল করার ক্ষমতায় আমাকে রাখতে হবে, সেটাকেও ডিল করার জন্য কিছু পদ্ধতি আছে, যে হ্যাঁ আমি চাই আরো ভালো সময় দিতে, আমি হয়তো সময় কম দিতে পারি বাট ওটা প্রোডাক্টিভ হতে হবে, আমি যেন সময়টা, যেটা ক্লায়েন্টকে আমরা চাই যে ক্লায়েন্টকে আমরা প্রোডাক্টিভ সময় দেব, আমি ওর কথা শুনছি কিন্তু ভাবছি অন্য কিছু, অনেক সময় কিন্তু ক্লায়েন্টরা বুঝতে পারে যে আমরা কিন্তু আমাদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কাজে সেই জায়গাটাতেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আমি পরিপূর্ণভাবে নিজের যত্নটা নিয়ে তারপরে করছি কিনা, গিল্টি লাগলে আমরা নিজেকে বলবো যে আমি সেলফ কেয়ার করেছি, সেলফ কেয়ার মানে সেলফিশনেস নয়, আমি সেলফিশ হইনি, আমি সেলফলেসলি করেছি, আরো বেশি সেলফলেসলি আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে সেবা দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাম। আমার মনে হয় খুব চমৎকার কিছু টিপস পেয়ে গেছেন যিনি প্রশ্ন করেছেন, হয়তো আপনি এগুলো যদি একটু প্র্যাকটিস করেন হয়তো হেল্প হবে আপনার। আর আমরা শেষ করবার আগে লাস্ট আর একটা প্রশ্ন নিব, এই প্রশ্নটা আমি আশিক ভাইয়ের কাছে করতে চাই, যে একজন বলেছেন যে আমার ওয়ার্ক প্লেসে যদি আমার মনে হয় আমার কথা শোনা হচ্ছে না, এর ফলে আমি যদি কনফিডেন্স লুজ করতে থাকি তাহলে কি করা উচিত? এই প্রশ্নটা যদি আপনি একটু আশিক ভাই অ্যাড্রেস করেন। Thank you so much, Rina. This is a very difficult question. আর আমাকে difficult questionটা জিজ্ঞেস করলা, but it's okay, it's fine. মানে আসলে মানে আমি firstly I want to say something. আমাকে before I ask the question, before I answer the question, ফিজা আপা একটা কথা বললো যে উনি যখন থিংটা শুনলেন, মানে উনি যখন ফিডব্যাকটা পেলেন ওনার চোখে পানি চলে আসছে আর কেঁদেছে। এই জিনিসটা আই কানেক্টেড উইথ দ্যাট ভেরি মাচ, বিকজ আমাদের টিম মিটিং এও আমরা মাঝে মাঝে যখন কথা বলি আমিও কেঁদে দিই, এন্ড এটা আমাদের হয়েছে, এই কানেকশনটা আমাদের বিকজ ইমোশন আমরা এটা ফিল করি, এন্ড আই ফিল দ্যাট আমাদের সমাজে বিশেষ করে ছেলেদের মধ্যে ইমোশন দেখানো ইজ সিন এজ এ ব্যাড থিং, কিন্তু আপা যে বললো যে এই ইমোশনটা ডিসপ্লে করা, and I found that this is something that's quite powerful. So I just wanted to comment on that a little bit. I think যে আমাদের অর্গানাইজেশনের মানে একজন এমপ্লয়ি সে যদি ফিল করে যে তার কথা শোনা হচ্ছে না,
তাকে কোনো মানে এমপ্যাথি দেওয়া হচ্ছে না, তখন there is a few things that করতে পারে। একটা হচ্ছে হলো যে if you ask for respect, then chances are you will get respect। হ্যাঁ, আমরা যদি আমরা যদি সম্মান চাই কারো থেকে, তাহলে চান্সেস আমরা পাবো। আমরা যদি না চাই, আমরা কিন্তু পাবো না। এটা দিস ইজ আ ফ্যাক্ট। হ্যাঁ, অনেক অর্গানাইজেশন আছে যেখানে মানুষদেরকে অনেক শ্রদ্ধা করা হয়, অনেক সম্মান দেখানো হয়, কিন্তু সব অর্গানাইজেশন ওরকম না। সো আই থিঙ্ক ফার্স্ট হলো যে এটাকে এক্সপ্রেস করা, কিন্তু কিভাবে এক্সপ্রেস করছি এটাও ইম্পর্টেন্ট। আমরা যদি এখন যে দাবি করি, দ্যাটস নট রাইট। হ্যাঁ, তখন আমাদের বলতে হবে যে আমরা যদি সুপারভাইজারকে যদি বলতে পারি যে আমি মনে করি আমার কথা শোনা হচ্ছে না, আমার টিম মিটিং এ সবাই কথা বলে, আমি কিছু বললে আমার উপরে কথা বলা হয়, এটা যদি সুপারভাইজারকে বলা হয় যে দিস ইজ হোয়াট আই ফিল, আমরা যদি ফিলিং এর কথা বলি, তখন কিন্তু মানুষ এটাকে দে আর মোর লাইকলি টু থিঙ্ক অ্যাবাউট ইট। কিন্তু যেখানে আমরা যদি দাবি করি, আমরা যদি বলি যে না, যে আমার কথা শুনতে হবে মিটিং এ, তখন কিন্তু ডিফেন্সিভ হয়ে যায় মানুষ। কিন্তু আমি যদি যে বলি যে না, আমি ফিল করি আমার কথা শোনা হচ্ছে না, তখন হয়তো বা একটা চান্স আছে, অনেক চান্সও আছে যে ঠিক আছে, তুমি যদি ফিল করো তাহলে যাও অন্য জায়গায় চাকরি নিয়ে নাও। ওকে, ইন দ্যাট কেস মেবি দ্যাটস নট আ ব্যাড থিং, বিকজ অর্গানাইজেশন যদি এতটাই এমপ্যাথিক না হয়। একটা জিনিস যেটা আমাদের কালচারে নাই, হ্যাঁ, আমি দেখেছি দেশ বিদেশে একটা কোম্পানির মানে এমপ্লয়াবিলিটির একটা ব্যাপার থাকে, আছে, যে যে ফিজা আপা বললেন যে সাজেদা ফাউন্ডেশনের একটা নাম হয়ে গেছে একটা ভালো অর্গানাইজেশন। এই কথাটা কিন্তু অনেক বলা হয় যে ওই অর্গানাইজেশনটা একটা ভালো অর্গানাইজেশন। এখন এই রেসপন্স, এই যে রেপুটেশনটা, এটা কেন হয়? এটা কেন হয়? বিকজ মানুষের কথা শোনা হয়, মানুষকে শ্রদ্ধা দেওয়া হয়, এটাই তো। এমন না যে বেশি টাকা দেয়, টাকা দেয় তো অনেকেই, কিন্তু হাউ ডু উই ট্রিট পিপল, দ্যাটস দ্য কি থিং। সো আই থিঙ্ক দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট ইয়েস, টু আস্ক ফর রেসপেক্ট। If that doesn't work, all organizations, especially professional organizations, ওগুলা কিন্তু they will have a hierarchy। ঠিক আছে, সুপারভাইজার যদি না শোনে, you can go higher, depending on the compact. So you can always express your contacts to a higher person, and ওটাও যদি কাজ না হয়, তখন yes, then maybe it's time to look for another job, you know। So এটাই। থ্যাংক ইউ আশিক ভাই। আমরা একদম কি বলবো, হ্যান্ডস অন কিছু টিপস পেয়েছি। এই যেই প্রশ্নটা উনি করেছেন, আপনি ধাপে ধাপে অ্যান্সার গুলো করেছেন। আর আমাদের সেশনটাও একদম শেষের দিকে। আমরা ম্যামকে যদিও বলেছি, আপনাকেও বলেছি 1 ঘন্টা, শাহজাহান ভাইকে বলেছি, বাট আমরা খুবই দুঃখিত যে 1.5 ঘন্টা, বাট ডিসকাশনটা অনেক লাইভলি ছিল, স্পন্টেনিয়াস ছিল এবং দরকারি ছিল। তো সেদিক থেকে আমার ভালো ফিল করছি, বাট জানি যে এখন যাওয়ার সময় হয়েছে। তো আমরা এখনই শেষ করব, তার আগে যারা অডিয়েন্স আছেন তাদের জন্য বলছি যে আমাদের আজকে সেশনটা নিয়ে আপনার কিরকম লেগেছে সেটার একটা ফিডব্যাক ফর্ম আমরা চ্যাট বক্সে দিচ্ছি। আপনি সেখানে, ওটা অ্যানোনিমাস, আপনি অ্যানোনিমাসলি সেখানে রেসপন্স গুলো দিতে পারবেন। ছোট্ট কিছু প্রশ্ন আছে, আপনারা কাইন্ডলি সেটা চেক করবেন এবং সেখানে আমাদেরকে ফিডব্যাক গুলো দিবেন। আমরা পরবর্তীতে আরো সেশন আমাদের আসবে, তো সেটা আমাদের নিজেদের অ্যারেঞ্জমেন্টে, ওভারঅল ম্যানেজমেন্টে আমাদের এটা ইমপ্রুভ করতে হেল্প করবে। আর আমাদের অতিথি, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মেহতাব খানম ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনার বর্তমান কনটেক্সটটা একটু ডিফারেন্ট, আপনি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আমাদের সময়টা তারপরও ধরে রেখেছেন, 1.5 ঘন্টা আমাদের সাথে থেকেছেন, এবং আপনার যেই ডিসকাশনের যে পয়েন্টগুলো, এটা ইনভ্যালুয়েবল। আমাদের যারা অডিয়েন্স আছে এবং ব্রডার অ্যাসপেক্টে যারা ফেসবুকেও শুনছে, আমি শিওর যে তারা অনেক এটা দিয়ে বেনিফিটেড হবে। এবং আমাদের সামনে, আপনি জানেন ম্যাম, আমাদের সামনে আরো ওয়েবিনার আছে, বিশেষ করে ইন্টারপার্সোনাল যে ইস্যুটা, সেটা নিয়ে আমাদের কথা বলবো। এবং এটা খুবই খুবই পিকি একটা হচ্ছে গিয়ে টপিক, যেটা সবাই ট্রাবল ফিল করবে। আপনি যদি তখন সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আপনি যদি চান আমরা আবারও আপনাকে চাইবো, সেখানে যদি আপনি একটু কথা বলেন আমাদের সাথে। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা খুবই কৃতজ্ঞ এবং ভালো ফিল করছি। পুরো সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ম্যাম। আর ধন্যবাদ। জি ম্যাম। এরপর হচ্ছে আশিক ভাই। আশিক ভাইও অনেক ব্যস্ত থাকেন, কিন্তু আশিক ভাই হচ্ছে কি আমাদের মানুষ, তো আশিক ভাইয়ের উপরে দাবি আছে। আমাদের মেন্টাল হেলথ প্রোগ্রামের হেড আশিক ভাই, তো এমনিতেও আমাদের এখানে সময় দিতে হয়। আজকে একটা ডিফারেন্ট
কারণে সময় দেয়া, কিন্তু আপনার এখানে থাকাটা খুব জরুরি ছিল আশিক ভাই, এবং বিশেষ করে যে ডিসকাশন গুলো হয়েছে আমরা আরো বেশি PSWC এর ইন্টারনাল পিকচারও কিছুটা দেখতে পেরেছি। এটা নিশ্চয়ই এনকারেজিং যারা দেখছেন, কিংবা যারা এন্টারপ্রেনার, যারা নতুন অর্গানাইজেশন করছেন তাদের জন্য কিন্তু এগুলো প্রত্যেকটা ডিসকাশনই একটা এক্সাম্পল, এবং আপনি যেভাবে সেই এক্সাম্পলটা সেট করেছেন, আমরা মানে শাহজাহান ভাই নিজেই যেরকম বললেন, উনি বলতে গিয়ে ওনার এক্সপ্রেশন দেখেই বোঝা গেছে যে হাউ স্যাটিসফাইড হি ইজ। তো এটাও অনেক বড় একটা পাওয়া যে আপনি দুইটা পার্সপেক্টিভই অ্যাড করেছেন আমাদের আজকে ডিসকাশনে। থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই। আপনার সাথে আমার এমনিতেও কথা হবে, বাট আজকে আমাদের এই সেশনটাতে এনলাইটেন করার জন্য অনেক ধন্যবাদ সাজিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে। Wonderful. Thank you very much. It was wonderful taking part. আমি লাস্ট যে কথাটা হচ্ছিল যে আপা যেটা বললো যে আমরা এখন চাচ্ছি সাজেদা ফাউন্ডেশনের থ্রু দিয়ে টু প্রোভাইড কোয়ালিটি মেন্টাল হেলথ কেয়ার টু অল। তো আমাদের নেক্সট রুবিনা আপা আমাদের প্রজেক্টের সিনিয়র ম্যানেজার, সো আই এম ভেরি লাকি টু হ্যাভ হার উইথ আস। সো আমরা দুজন একসাথে, আর আমি দেখলাম আপা যখন বলছিল যে আমরা লো কস্ট সার্ভিসেস করবো, আমরা ইনপেশেন্ট করবো, আপনার ফেসটা লিট আপ হাসিতে। সো আমরা আমাদের সবারই গোল যে হ্যাঁ আমরা উই মাস্ট প্রোভাইড কোয়ালিটি সার্ভিসেস টু অল। হ্যাঁ আমাদের সরকারি সার্ভিস আছে কিন্তু আমাদের অনেক কাজ আছে। সো ওটা বলেই শেষ করছি। থ্যাংক ইউ। আর সবশেষে শাহজাহান ভাই, আপনি আমাদের সময় দিয়েছেন এবং আপনি এত লাইভলি স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করেছেন। আপনি নিজের এক্সপিরিয়েন্স বলেছেন, ক্লায়েন্টের প্লাস উপরই পাওনা, আমরা ওটা যদিও এক্সপেক্ট করিনি, আপনি এত সুন্দর করে আপনার অর্গানাইজেশনের ইনসাইটটা এখানে তুলবেন, হুইচ ইজ ভেরি রিলেভেন্ট আমাদের পুরো ডিসকাশনের সাথেই। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে এর আগেও কাজ করেছেন, আমাদের ট্রেনিং এও আপনি অ্যাটাচড আছেন। তো আপনিও আমাদের একটা সাপোর্ট সিস্টেম। ফিউচারে আমাদের আরো প্রোগ্রামে আপনাকেও আমরা আবার হয়তো দেখবো, আপনার এক্সপার্টিস গুলো আমাদের কাজে লাগবে। তো আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে মন থেকে শুভেচ্ছা, এবং আমরা নেক্সট ডে নিশ্চয়ই আবার সেশন গুলো করবো। ধন্যবাদ আপা আমাকেও ডাকার জন্য, এবং ধন্যবাদ অবশ্যই আশিক ভাই সবচেয়ে বেশি যে তিনি আমাকে সুযোগটা করে দিয়েছেন, এবং অসংখ্য ধন্যবাদ মেহতাব ম্যামকে আসার জন্য এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করে কথা বলার জন্য, এবং ম্যামের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং নতুন এক্সপেরিয়েন্স হয়েছে। ধন্যবাদ। আমরা সবাই সেগুলো প্র্যাকটিস করব। আমি নিজেও অনেকগুলো টেক হোম মেসেজ লিখে নিয়েছি, যেটা একটা রিমাইন্ডারের মতো। আমরা অনেক সময় ভুলে যাই, বাট এটা আসলে সবসময় অ্যাক্টিভলি মাথায় রাখা দরকার যে আমাদের যত যাই বলি না কেন, আমাদের সেলফ কেয়ারটা ফার্স্টে, আমাদের সবাইকে সেটা অ্যাক্টিভলি প্রোঅ্যাক্টিভলি সেখানে সবসময় এঙ্গেজ করতে হবে, নিজেদের যত্ন নিতে হবে। এবং আমি যখন ভালো থাকবো তখন কিন্তু আমার কর্ম পরিবেশটাকেও আমি ভালো রাখতে পারবো, এবং আমার ব্যক্তি জীবনে আমার ফ্যামিলি সবকিছুই আমাদের আরো কোয়ালিটি লাইফটা এনশিওরড হবে। তো আজকে যারা আপনারা এখানে জয়েন করেছিলেন, আমাদের ডিসকাশনটা শুনেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই লিসেন করবার জন্য। কিছু যদি আপনারা নিয়ে যেতে পারেন সেটা আমাদের জন্য এক্সট্রা একটা পাওনা। আর আমাদের এই ওয়েবিনার সিরিজ কিন্তু আজকেই শেষ না, আমাদের আরো 2টা ওয়েবিনার আছে। একটা স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে আমরা নেক্সট ওয়েবিনার করব নেক্সট মান্থে অক্টোবরের 20th দিকে, এবং তারপরে আমরা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যেটা আসলে আমাদের নিড অ্যাসেসমেন্টে উঠে এসেছে যে এই প্যান্ডেমিকে সবারই রিলেশনশিপ ট্রাবল হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কনফ্লিক্ট তৈরি হচ্ছে। তো আমরা সেটা নিয়ে আবারও ফিরে আসব এবং বিশেষজ্ঞ অভিমত নিয়েই আমরা আবার আপনাদের সাথে কানেক্ট করব। তো আমরা আবার শেয়ার করব, আপনারা আমাদের সাথে নিশ্চয়ই জয়েন করবেন এবং আপনারা প্রশ্ন রাখবেন, এবং অবশ্যই আমাদের ফিডব্যাক ফর্মটাতে আপনারা জানাবেন যে ওভারঅল আপনাদের মতামত কি, কোনটা আরো একটু ইমপ্রুভ করবার আছে, কোনটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সাজিদা মেন্টাল হেলথ প্রোগ্রাম থেকে, এবং আজকে এই ধন্যবাদ দিয়েই আমরা আজকে আমাদের প্রোগ্রামটা শেষ করতে চাই। বাই।